হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটা অস্থির ড্রামা নিয়ে। তবে আজকে আমি ইন্ট্রোতে এই ড্রামার গল্প নিয়ে কিছুই বলবো না, তবে এতটুকু জেনে রাখো ড্রামাটা যতটা ফানি ততটাই রোমান্টিক, তাই পুরো ড্রামাটা অবশ্যই দেখে যেও। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের ফিমেল লিডকে দেখানো হয়, যার নাম ছিল ইফা। আজকে তার কলেজের প্রথম দিন ছিল। সে ডিসাইড করে আজকে সে তার স্কুল লাইফের ক্রাশকে প্রপোজাল করবে। অন্যদিকে আমরা আমাদের হিরো ইয়ানকে দেখতে পাই। ইয়ান ছিল খুবই হ্যান্ডসাম, ইন্টেলিজেন্ট এবং কলেজের সবচেয়ে ফেমাস বয়। এদিকে ইফা স্টেজে ওঠে এবং বলে, আজকে আমি তোমাদের সবার সামনে অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট করব। সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ইফা যখন ইয়ানের অ্যাটেনশন নিবে তখন সে লক্ষ্য করে উপরের একটা পর্দা নিচের দিকে পড়ে যাচ্ছে। এবার ইফা পর্দাটা আটকানোর জন্য তার হিলটা পর্দার দিকে ছুঁড়ে মারে এবং সেটা গিয়ে সোজা আটকে তো যায়, কিন্তু হিল অ্যালার্মে পড়ায় সেখানে পানি পড়তে শুরু করে। ফলে সবাই তো দৌড়াদৌড়ি করে সেখান থেকে চলে যায়, কিন্তু চলে যাওয়ার সময় সে পর্দার জুতাটা আমাদের ইয়ানের উপরে এসে পড়ে। কপাল খারাপ হলে যা হয় আর কি। যাক, পরের সিনে দেখা যায় ইফা যখন ক্লাসরুমে প্রবেশ করে তখন তো কালকের ওই ঘটনার জন্য সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। এবার রুমে টিচার এসে সবাইকে বলে কলেজের স্পোর্টস এবং আর্টসের একটা কম্পিটিশন হবে। এখানে টিচার ইয়ান এবং ইফাকে তার অফিসে দেখা করতে বলে। তারপর তিনি ইয়ান এবং ইফাকে এই কম্পিটিশনের মনিটর বানায়। এটা শুনে ইফা তো বড্ড খুশি হয়, কারণ সে মনে মনে এটাই চাইছিল যে সে আর ইয়ান যেন একসঙ্গে অনেক টাইম স্পেন্ড করতে পারে। পরের সিনে দেখা যায় ইফা তার ফ্রেন্ড ডিংডিংকে সব কথা খুলে বলছিল। সব শুনে ডিংডিং ইফাকে কিছু ট্রিক্স দেয় ইয়ানের অ্যাটেনশন কিভাবে পাবে সে সম্পর্কে। তারপর প্রতিযোগিতা শুরু হয়। ফার্স্ট রাউন্ডে ইফা খেলাতে নামে। খেলার রুলস হলো এক পায়ে দৌড়াতে হবে এবং অপোজিট প্লেয়ারকে ফেলতে হবে। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু কেউই কাউকে হারাতে পারছিল না, তাই ইয়ান ইফাকে চেয়ার আপ করে। এটা দেখে ইফার মনে তো জোর চলে আসে আর সে ওই লোকটাকে ফেলে দিয়ে গেমটাতে জিতে যায়, যার জন্য সেখানে থাকা সবাই ইফার জন্য খুবই খুশি হয়। এদিকে ডিংডিং সেখানে আসে এবং সে ইফাকে বকা দিয়ে বলে, তোমার কাছে কত ভালো একটা সুযোগ ছিল ইয়ানকে কাছে পাওয়ার, কিন্তু তুমি তো এটাকে দেখছি মিস করে ফেললে। অন্যদিকে ইয়ানকে দেখানো হয় যার মনে হচ্ছিল সে ইফাকে এর আগেও কোথাও একটা দেখেছে। তখনই একটা মেয়ে ইয়ানের কাছে আসে আর বলে, আমি তোমাকে অনেক দিন ধরেই লাইক করি। সে যখন আরো কিছু বলবে তখনই ইফা আবার সেখানে চলে আসে। এখানে ইফার হাতে বড় একটা বক্স দেখে ইয়ান তাকে হেল্প করে। ফলে সে আর ওই মেয়েটার কথা না শুনেই এখান থেকে চলে যায়। এবার ইয়ান তার ক্যান্ডি বক্স থেকে একটা ক্যান্ডি বের করে ইফাকে দেয়। ইফা বলে, আমরা যদি এভাবে একসাথে মিলেমিশে কাজ করি তাহলে কিন্তু এই গেমটাতে আমরা অবশ্যই উইনার হব। এই কথা শুনে ইয়ানের আবারও একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়, তাই সে ইফাকে জিজ্ঞাসা করে, তুমি কি বললে, আরেকবার বলো তো। কিন্তু ইফা বলে, না না, আমি কিছু বলিনি। এই বলে সে বক্সটা নিয়ে এখান থেকে কেটে পড়ে। ইয়ান ভাবে এই মেয়েটা পাগল নাকি, যখন কিছু জিজ্ঞাসা করি তখন কিছুই বলবে না আর অন্য সময় বকবক করেই যাবে। যাক, পরের দিন সেকেন্ড রাউন্ডে ইফা ডিংডিং এর কথা মনে করে ভাবে এবার সে কোনো সুযোগই হাতছাড়া করবে না। যে করেই হোক ইয়ানের কাছাকাছি যাবে আর তাকে ইমপ্রেস করবে। এবার খেলা শুরু হয়, কিন্তু ইফা তো খেলা বাদ দিয়ে ইয়ানকে টাচ করতে চায়। এই কারণে তারা সবাই নিচে পড়ে যায়। তারপর লাস্ট রাউন্ড শুরু হয়, যেখানে প্লেটে থাকা নাম্বারগুলোর সাহায্যে পার্টনার চুজ করে পায়ে দড়ি বেঁধে একসঙ্গে দৌড়াতে হবে। ইয়ান আর ইফার নাম্বার সেম থাকায় তাদের দুজনকে এই রাউন্ডে পার্টনার হয়ে খেলতে হবে। এবার গেম শুরু হয়। কিছু দূর যাওয়ার পর ইফা আর ইয়ান দুজনেই পড়ে যায়, কিন্তু আমাদের ইফা তো হারতে রাজি ছিল না। সে একদম হিরোর স্টাইলে ইয়ানকে তার কাঁধে তুলে দৌড়াতে শুরু করে, যা দেখে সেখানে থাকা সবাই তো একদম হতভম্ব হয়ে যায় যে একটা মেয়ে কিনা ছেলেকে ঘাড়ে নিয়ে দৌড়াচ্ছে। যাক, এবার তারা যখন গন্তব্যে পৌঁছে যায় তখন তো ইফা তার কাঁধ থেকে ইয়ানকে ঠুস করে ফেলে দেয়,
বেচারা ইয়ানের অবস্থার বেহাল দশা হয়ে যায়। পরের সিনে দেখা যায় ইয়ানের মনটা খুবই খারাপ ছিল, কারণ গেম খেলার সময় সে তার ক্যান্ডি বক্সটা হারিয়ে ফেলে। অনেক খুঁজেও সে তার বক্সটা খুঁজে পায়নি। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কেউ একজন ইয়ানকে এই ক্যান্ডি বক্সটা দিয়েছিল। ঠিক তখনই ফ্যাং সেখানে এসে ইয়ানকে তার ক্যান্ডি বক্সটা ফিরিয়ে দেয়। এটা সে খুঁজে পেয়েছিল। এখানে ইফাকে দেখে ইয়ানের মনে হয় সে যেন ইফাকে এর আগেও কোথাও দেখেছে, কেমন জানি চিনা চিনা লাগে। ইয়ান তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো ভাই আছে? ইফা বলে, না, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। পরের দিন তারা সবাই মিলে গানের রিহার্সাল করতে শুরু করে, কারণ কালকে তাদের একটা অনুষ্ঠান আছে। এবার অনুষ্ঠানে সবাই একই রকম ড্রেস পরে যাবে, যেগুলো আবার ইফা নিয়ে আসে। আর ড্রেস চেক করার জন্য ইয়ানকে কল করে, কিন্তু ইয়ান খাবার নিতে যাওয়ার জন্য তার ফ্রেন্ডেরা তার ফোনটাকে রিসিভ করে। তখন ইফা বলে ইয়ান চলে এলে তাকে স্টুডিওতে এসে দেখা করতে বলবে। এখানে ইফা জামাগুলোকে একটা ঘরে জানালার পাশে রেখে দেয়। কিছুক্ষণ পরই বৃষ্টি পড়তে শুরু করে। ঘরের জানালাটা ভালোভাবে লাগা না থাকার জন্য ভিতরে পানি ঢুকে এবং সেখানে থাকা তুলির রং থেকে পানি ছিটে তাদের সমস্ত ড্রেসে রং লেগে যায়। পরের দিন তো সবাই ড্রেসের এই অবস্থা দেখে ইফাকে দোষ দিতে থাকে যে কেন সে কেয়ারফুলি ড্রেসগুলো রাখেনি, আর এখন তারা কি পরে অনুষ্ঠানে গান গাবে। এসব দেখে ইফা তাড়াতাড়ি করে একটা দোকানে যায় জামাগুলো পরিষ্কার করে নিয়ে আসতে। তখন দোকানদার বলে ড্রেসগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে, কিন্তু ইফার কাছে তো এত সময় ছিল না। এখন ইফা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়। তখনই সেখানে একে একে ইয়ান এবং তার সমস্ত ফ্রেন্ডরা চলে আসে। তারা সবাই মিলে সে ড্রেসগুলো পরে রং খেলতে শুরু করে দেয়। এতে ড্রেসের উপর খুব সুন্দর একটা রঙের আভা পড়ে এবং ড্রেসগুলো দেখতেও খুবই সুন্দর লাগে। ফলে সব সমস্যার সমাধান হয়ে যায় আর তারা ঠিক সময় পারফর্ম করতেও চলে আসে। পরের সিনে দেখা যায় ইয়ান তার টেবিলে একটি জিম কার্ড পায়, যেখানে তার সেই বন্ধুর নাম লেখা ছিল যার সাথে সে ইফার মিল খুঁজে পায়। অন্যদিকে ইফার ডিং ডিং সেই জিমে আসে, কারণ এই জিমের ওনার তাদের ছোটবেলার বন্ধু শাও। এবার আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কেউই শাওর নামটা মনে রাখতে পারতো না। তাই শাও তার জামার পিছনে নিজের নাম এবং মোস্ট হ্যান্ডসাম গাই ইন দ্য ইউনিভার্স লিখে রাখতো। তার এই হ্যাবিটটা এখনো যায়নি, সে এখনো তার জামার পিছনে নিজের নামটা লিখে রাখে। তারপর ইয়ান সেখানে চলে আসে। সে ভিতরে গিয়ে জানতে পারে শাও এখনই বাইরে বেরিয়ে গেল। এদিকে তারা তিনজনে বাস্কেটবল খেলতে চলে আসে। এখানে ইফা আর শাও দুজনেই গেম খেলছিল। কিছুক্ষণ পর ইয়ানও সে বাস্কেটবল খেলার মাঠে চলে আসে, কিন্তু ততক্ষণে তারা তো এখান থেকে চলে গিয়েছিল। এবার ইয়ান যখন বাস ধরতে আসে, তখন সে শাওয়ের গেঞ্জিতে তার নামটা লেখা দেখতে পায়। তাই ইয়ান শাওয়ের নাম ধরে ডাকে। এতে শাও আর ইফা তার দিকে তাকায়। এখান থেকে আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইয়ান যে শাওকে চিনত সেই শাও আর এই শাওয়ের মধ্যে কোনো মিলই ছিল না। ওই সময় শাও দেখতে একদম ইফার মতো ছিল। এই নিয়ে তো ইয়ান অনেক বেশি কনফিউজ হয়ে যায়। এবার আমরা অতীতে শাওকে অন্য ক্লাসের কিছু ছেলের সঙ্গে ঝগড়া করতে দেখি। শাও সেখান থেকে পালিয়ে ইফার কাছে চলে আসে আর ওই ছেলেগুলোকে বলে, তোমরা যদি আমার গায়ে একটুও হাত দাও তাহলে আমার বস তোমাদেরকে একদমই ছাড়বে না। এখানে আমরা জানতে পারি ইফা স্কুল লাইফে পুরো টমবয় ছিল। তাকে দেখে বোঝাই যেত না যে সে একটা মেয়ে, পুরো ছেলের মতোই দেখতে লাগতো। এখানে ইফা ছেলেগুলোর দিকে এগিয়ে আসে। তখন অন্য ক্লাসের স্টুডেন্টদের মধ্যে একজন স্টুডেন্ট বলে, চলো আমরা একটা চ্যালেঞ্জ করি, যে এক ঘুষিতে ওই গাছের বেশি ফল পারতে পারবে সেই উইনার হবে, এবং আমরা যদি উইনার হই তাহলে আমরা শাওকে মারবো, আর তোমরা যদি উইনার হও তাহলে আমরা শাওকে ছেড়ে দিব। তারপর সেই স্টুডেন্টদের মধ্যে কয়েকজন ঘুষি মারলে কয়েকটাই মাত্র ফল নিচে পড়ে, কিন্তু আমাদের ইফা তো এক ঘুষি মেরে অনেকগুলো ফল নিচে ফেলে দেয়। ফলে তারা ইফার কাছে হেরে লজ্জায় সেখান থেকে চলে যায়। তারপর সেই স্কুলে ইফান অ্যাডমিশন নেয়। তখন ইফান ইয়ানকে দেখে একদম ক্রাশ খেয়ে যায়। পরের সিনে ইফা ছেলেদের বাথরুমে আসে শাওয়ার লকার থেকে কিছু একটা নেওয়ার জন্য। সেখানে সবাই ইফাকে ছেলে ভাবায় কিছুই বলে না।
এরই মধ্যে ইয়ানকে কিছু ছেলে সেখানে বিরক্ত করতে শুরু করে। তখন ইফা সেই ছেলেগুলোকে মেরে সেখান থেকে ইয়ানকে নিয়ে চলে যায়। তবে ইফা তখন শাওয়ের টি শার্টটা পরেছিল, এতে ইয়ান ভাবে ইফার নামই হয়তো শাও। তারপর তারা দুজনে একটি রুমে চলে আসে। সেই রুমে আবার একটি পিয়ানো ছিল। এটা দেখে ইয়ান বলে, আমার পিয়ানো বাজাতে খুবই ভালো লাগে, কিন্তু আমার বাবা এটা একদমই পছন্দ করে না। ইফা বলে, তোমার যেটা স্বপ্ন তুমি সেটাই করো, এতে তুমি ভালো থাকতে পারবে। এই বলে ইফা সেখান থেকে চলে যায়। এখান থেকে সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে ইয়ান ইফার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তার পুরো নাম কি। ইফা বলে, আমার পুরো নাম ফ্যাং ইফা। কিন্তু ইয়ান এটা বিশ্বাস করে না। ইফা তার সামনের চুলগুলোকে পিছনে নিয়ে বলে, এবার কি আমাকে চেনা যাচ্ছে? এতে ইয়ান আবারও কনফিউজ হয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এখান থেকে সিন আবারও অতীতে যায়, যেখানে ইফা তার টিচারের সঙ্গে কথা বলছিল। তখন তার টিচারের হাত থেকে একটা ফাইল নিচে পড়ে যায়। ইফা সেই ফাইলটাকে তুলে দেয় এবং দেখে সে ফাইলের মধ্যে ইয়ানের জন্মদিনের ডেটটা লেখা রয়েছে। এটা দেখে ইফা তো প্ল্যান করে এবার সে ইয়ানকে ইমপ্রেস করার জন্য তার জন্মদিনে সারপ্রাইজ দিবে। এই প্ল্যানটা সে ডিং এর সঙ্গেও শেয়ার করে। দেখতে দেখতে ইয়ানের জন্মদিন চলেও আসে। ইফা আর ডিং দুজনে স্কুলের ছাদটা বেশ ভালো করে ডেকোরেট করে, কারণ ইফা আগে থেকেই ইয়ানকে ছাদে দেখা করার জন্য ডেকেছিল। কিন্তু ইয়ানের একটা আর্জেন্ট কল আসার জন্য সে তার বাবার সঙ্গে দেখা করতে চলে যায়। এদিকে ইফা এখনো পর্যন্ত ইয়ানের জন্য ওয়েট করছিল। এরই মধ্যে বৃষ্টি পড়তে শুরু করে। তারপরও ইফা সেখান থেকে যায় না। সে একটা টেবিলের নিচে বসে ইয়ানের জন্য ওয়েট করতে থাকে। এদিকে ইয়ান যখন স্কুলে আসে তখন তার মনে পড়ে ইফা তাকে আজকে ছাদে দেখা করতে বলেছিল। মনে পড়তেই ইয়ান দৌড়ে সেখানে আসে আর দেখে ইফা তার জন্য কত কিছুর আয়োজন করেছে, এমনকি এখনো সে তার জন্য বৃষ্টিতে ওয়েট করছে। এবার ইয়ানকে দেখে ইফা তো অনেক খুশি হয়। তারপর সে যখন ইয়ানের কাছে এসে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করতে যাবে তখনই জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে আর ইফা ভয় পেয়ে ইয়ানকে জড়িয়ে ধরে। ইয়ান তো ইফাকে ছেলে ভাবছিল, তারপরও তার মনের মধ্যে অন্যরকম ফিলিংস হতে শুরু করে, যার জন্য ইয়ান ইফাকে দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি এসব কি করছো? ইফা বলে, আমি এমনটা করতে চাইনি। কিন্তু ইয়ান তার আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এতে বেচারি ইফার মনটা তো অনেক খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে না ইয়ান তার সাথে এমনটা কেন করলো। যাক, এবার সিন আবারও বর্তমানে আসে। এখানে ইফা, শাও আর ডিং একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। ইফা তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। ড্রিঙ্ক করে ইফা, শাও আর ডিংকে এখানে রেখে সুজাই ইয়ানের কাছে চলে আসে। এখানে ইয়ান পিয়ানো প্লে করছিল। ইয়ান ইফাকে দেখিয়ে বুঝতে পারে সে অনেক ড্রিঙ্ক করে ফেলেছে, তাই তো ইয়ান তাকে সামলাতে গেলে ইফা বলে, এবার কিন্তু তুমি আমাকে ছেড়ে যাবে না। এই বলে সে ইয়ানকে হঠাৎ করেই কিস করে বসে। তখন সিনটা আবারও অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে ইয়ানের বাবা ইয়ানকে বলে, আমরা বেইজিংয়ে শিফট হচ্ছি, তুমি তোমার বাকি পড়াশোনাটা সেখানেই কমপ্লিট করবে। অন্যদিকে ইফা তার বন্ধুদের সঙ্গে একটা ট্রিপে যাচ্ছিল। তখনই তার মনে পড়ে সে আর ইয়ান তো কথা দিয়েছিল যে তারা সানডেতে দেখা করবে। তাই ইফা ট্রিপে না গিয়ে ইয়ানের সাথে দেখা করতে চলে আসে। দুজনে একে অপরের সঙ্গে দেখা করার জন্য সে মিউজিক রুমে পৌঁছে যায়। ইফা আগে পৌঁছে যায়, কিন্তু ইয়ান এখনো পৌঁছায়নি। এটা দেখে ইফা সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় তার ক্যান্ডি বক্সটা সেখানে পড়ে যায়, কিন্তু ইফার এটা মনে নেই যে ইয়ান বর্তমানে যে ক্যান্ডি বক্সটা নিয়ে ঘুরে সেটা তারই ছিল। যাক, কিছুক্ষণ পর ইয়ানও সেখানে চলে আসে, কিন্তু ইয়ান সেখানে ইফাকে দেখতে পায় না। তবে তখনই সে মেঝেতে ক্যান্ডি বক্সটাকে পড়ে থাকতে দেখে এবং সেটাকে তুলে নিজের কাছে রেখে দেয়। এখান থেকে সিন আবারও বর্তমানে আসে, যেখানে ইফা ইয়ানের সঙ্গে দেখা করে আর কার রাতের ব্যাপারে জিজ্ঞাসা করে, মানে ড্রিঙ্কস করে সে যে ইয়ানের কাছে এসেছিল সেটার ব্যাপারে আর কি। এতে ইয়ান এমন একটা ভাব করে যেন কালকে রাতে তাদের মধ্যে কিছুই হয়নি, কিন্তু ইফা যে তাকে কিস করেছিল সেটা আর সে বলে না। ইফা ভাবে কালকের কিসটা হয়তো তার ইমাজিন ছিল। এতে সে স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। তখনই কেউ একজন ইয়ানের ছবি তুলে রাখে আর কাউকে ফোন করে বলে,
আমি ইয়ানকে পেয়ে গিয়েছি। পরের দিন ইয়ান আর ইফার কাছে ড্রাইভিং শেখার একটা অফার আসে। তারা দুজনে সে অফারটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর ইয়ান ইফাকে দেখায় গাড়ির কোন কোন পার্ট কি কি কাজে ব্যবহার করা হয়। তখন তারা দুজনে অনেকটাই ক্লোজ হয়ে যায় এবং তারা দুজনে একে অপরকে রোমান্টিক ওয়েতে দেখতে থাকে। যাক, পরের সিনে ইফা শাওয়ার ডিংডিংকে আজকে তারা দুজনে কি কি করেছিল সেটার ব্যাপারে বলতে থাকে। পরের দিন ইয়ান ইফার জন্য ওয়েট করছিল। তারা আজকেও ডাইভিং শিখতে এসেছিল। তবে প্রথম দিন ইয়াং অনেক কিছু শিখে ফেলায় সে আর ইফা দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর তারা রাস্তার মধ্যে একটা কুকুরকে দেখতে পায়। কুকুরটাকে বাঁচাতে গিয়ে তারা তো গাড়িটাকে একটা গাছের সাথে লাগিয়ে দেয়, ফলে তাদের গাড়িটা সেখানেই খারাপ হয়ে যায়। তখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এবার তারা দুজন হাঁটতে হাঁটতে পাশের একটি গ্রামে যায় এবং সেখানে একটি বুড়ি মহিলা তাদেরকে দেখে ভুট্টা খেতে দেয়। এরই মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তাই তারা মহিলাটিকে জিজ্ঞাসা করে, এখানে কি থাকার জন্য কোনো হোটেল আছে? মহিলাটি বলে, এখানে কাপলদের জন্য রুম রয়েছে। তখন তারা বলে, আমরা তো ম্যারিড না। বুড়ি মহিলাটি বলে, সমস্যা নেই, তোমরা এখানে ফ্রিতেই থাকতে পারবে। তারপর তারা দুজনে সেই রুমে চলে আসে। ইয়ান শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে যায়। তখন ইফা ইয়ানের হট বডি কেমন হবে এটা নিজে নিজেই ইমাজিন করতে থাকে আর অনেক লজ্জা পেতে থাকে। তারপর সে বুড়ি মহিলাটি ইয়ান আর ইফার জন্য ড্রেস নিয়ে আসে। ইয়ান যখন ড্রেসটা পরে তখন তা দেখে ইফা অনেক হাসতে থাকে। যাক, রাতের বেলা তারা দুজনে অনেক নার্ভাস হয়ে যায়, কারণ আজকে তাদেরকে একই রুমে একই বেডে থাকতে হবে। তখন তাদের দুজনের মধ্যে কারোরই ঘুম আসছিল না। কিছুক্ষণ পর ইফা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে আবার অনেক অন্ধকার ছিল, যার কারণে ইফা তো ভয় পাচ্ছিল। এদিকে ইয়ানও বাইরে বের হয়। অন্ধকারে দেখতে না পেয়ে ইফা তো ইয়ানের সাথে ধাক্কা খেয়ে যায় আর অন্য কিছু ভেবে ভয় পেয়ে চিল্লাতে থাকে। ইয়ান বলে, আরে এটা আমি, এভাবে চিল্লানো বন্ধ করো। এতে ইফা একটু সাহস পায়। তারপর ইয়ান বলে, যেহেতু আমাদের দুজনেরই ঘুম আসছে না, তো চলো আমরা এখন এই প্লেসটাকে ঘুরে দেখি। ইফাও রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে একটা ঝিলের কাছে আসে, যেখানে তারা দুজনে অনেকগুলো জোনাকি পোকা দেখতে পায়। জোনাকির আলোতে সেই জায়গাটা একদম আলোকিত হয়েছিল। তারা তো এরকম পরিবেশ দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে ইফা সে জোনাকির সঙ্গে খেলা করছিল। ইফাকে দেখে ইয়ানের মনে তার প্রতি একটা অন্যরকম ফিলিংস আসছিল। সে মুগ্ধ হয়ে ইফাকে দেখছিল। পরের সিনে দেখা যায় কার রাতে অন্য একটা পরিবেশে থাকায় ইফার শরীরটা একটু খারাপ হয়ে যায়। তখন ডিং ডিং তার অনেক টেক কেয়ার করে, সাথে টিস করে বলে যে কার রাতে সে ইয়ানের সঙ্গে রাত কাটিয়েছে, তারা কি কি করেছে। ইফা বলে, আমাদের মধ্যে কিছুই হয়নি, এখন কি তুমি এসব বলা বন্ধ করবে? যাক, পরের দিন ক্লাসরুমে ঢোকার সময় ইফা যখন তার মেকআপ ঠিক করছিল তখন সেখানে এন্ট্রি হয় ইউ নামের এই ছেলেটির। সে দৌড়াতে দৌড়াতে ক্লাসরুমে প্রবেশ করছিল, কিন্তু ইফাকে লক্ষ্য করে না, যার কারণে তার ব্যাগের সঙ্গে ইফার চুলটা আটকে যায়। তারা অনেকক্ষণ ধরে ইফার চুলটাকে ব্যাগ থেকে আলাদা করার চেষ্টা করে, কিছুতেই খুলতে পারছিল না। তখন ইউ বুঝতে পারে তার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, তাই সে ইফাকে এই অবস্থায় নিয়ে ক্লাসরুমে চলে আসে। ক্লাসরুমে তাদের দুজনকে এভাবে দেখে সবাই তো হাসতে শুরু করে, এমনকি টিচারও তাদের দিকে তাকিয়ে হাসছিল। কিছুক্ষণ পর ইফা তার চুলটাকে আলাদা করে সেখান থেকে চলে যায়, কিন্তু ইফা তার আইডি কার্ডটা ভুলে রেখে যায়। তখন ইউ সেটা আবার নিজের কাছে রেখে দেয়। এদিকে ইফারও অনেক লেট হয়ে যায়, যার কারণে তার টিচার তাকে বকা দেয়। যাক, তারপর ইফা ইয়ানের সিটে এসে বসে পড়ে। লাঞ্চ টাইমে তারা দুজন একসঙ্গে লাঞ্চ করে। এদিকে ডিং ডিংকে দেখানো হয়, যার ফটোশুটের অনেক ইন্টারেস্ট ছিল। তখন সে অন্যান্য স্টুডেন্টদের কাছ থেকে জানতে পারে যে এই কলেজে একটা নতুন ছেলে এসেছে, যে কিনা খুবই ভালো ছবি তুলতে পারে। তাই ডিং ডিং তো ছবিগুলো দেখতে সেখানে চলে আসে। তখনই আবার সেখানে ইউ আসে আর বলে, অন্যের জিনিসে না বলে হাত দেওয়া একদমই ঠিক না। ডিং ডিং পিছনে ঘুরে দেখতে গেলে তার চোখের মধ্যে কিছু একটা পড়ে যায়। এতে ইউ তার চোখের মধ্যে একটা ড্রপ দিয়ে দেয় আর বলে, 10 মিনিট ওয়েট করো,
তারপরে চোখ খুলবে। এবার ইউর একটা কল আসলে সে সেখান থেকে চলে যায়। আর 10 মিনিট পর ডিং যখন তার চোখ খুলে তখন সে আর সেখানে কাউকেই খুঁজে পায় না। পরের সিনে ইফা আর ডিং দুজনের লাইব্রেরিতে ছিল। সেখানে তারা ইয়ানকে দেখতে পায়, তাই ডিং ইফাকে তার কাছে যেতে বলে। ইফা তার কাছে তো আসে, কিন্তু সে কোনো কথাই বলতে পারছিল না, তাই ইয়ানই আগ বাড়িয়ে তার সঙ্গে কথা বলে। এরই মধ্যে সেখানে ইয়ানের এক ফ্রেন্ড আসে, তবে ডিং তাকে আটকানোর জন্য তার সঙ্গে ফ্লার্ট করে সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। এদিকে ইয়ান ইফাকে প্রজেক্টের ব্যাপারে অনেক কিছু বলে, কিন্তু ইফা তো তার কোনো কথা না শুনে শুধু তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। প্রেমে পড়লে যা হয় আর কি। তারপর তারা দুজনে মিলে ডিসাইড করে সিনেমা দেখতে আসবে। এতে তো ইফা অনেক খুশি হয়, কারণ সে স্কুল লাইফ থেকেই চাইতো ইয়ানের সঙ্গে অনেক সময় কাটাবে। এবার সিনেমা দেখতে বসে ইফা অতীতে চলে যায়। সেখানে তাদের স্কুল লাইফের কিছু ঘটনা দেখতে পাই, যেখানে ইফা ইয়ানকে একটা মেয়ের সঙ্গে দেখে অনেক বেশি জেলাস হয়েছিল। কাহিনী আবারও বর্তমানে আসে। পরের সিনে ইউকে দেখতে পাই। সে যখন একটা মডেলের ছবি তুলছিল তখন সে মেয়েটি ইউকে দেখে ফিদা হয়ে যায়। এতে ইউ তো এই মেয়েটার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে দেয়, যা দেখে আমরা বুঝতে পারি ইউ একটা প্লে বয় টাইপের ছেলে। তারপর ইউ ইফার একটা ছবি দেখে আর স্মাইল করে। ইউ প্লে বয় টাইপের ছেলে হলেও প্রথম দেখাতেই ইফার প্রতি তার একটা অন্যরকম ফিলিংস তৈরি হয়েছিল। এদিকে ইফা আর ডিং দুজনে একটি আর্ট গ্যালারিতে আসে, যেখানে ডিং শুধু ইউর কথাই ভাবছিল। ইফাও বুঝতে পেরে যায় যে ডিং ইউর প্রেমে পড়েছে, তাই ইফা এবার সুযোগ বুঝে ডিংকে নিয়ে মজা উড়াতে শুরু করে। যাক, এবার ইফার লেট হয়ে যাওয়ায় তাড়াতাড়ি করে সে ক্লাসরুমের দিকে যাচ্ছিল, তখন ইফার সঙ্গে একটা ছেলের ধাক্কা লেগে যায়, যার কারণে ইফার স্কার্টের সুতো একটা হুকে আটকে যায়। ইফা যত লিফটের দিকে যায় ইফার স্কার্টটা তত ছোট হয়। কিছুক্ষণ পর ইফা বুঝতে পারে তার স্কার্টের পিছন দিকের অংশটা পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে। তখনই আবার সেখানে ইউ ইফার স্কার্টের সুতোগুলো নিয়ে হাজির হয়। এতে ইফা বেশ অকওয়ার্ড ফিল করে, তবে ইউ এখানে খুবই ভদ্র ছেলের মতো নিজের শার্টটা খুলে ইফার কোমরে বেঁধে দেয়। তারপর ইফার ক্লাস শেষ হয়ে গেলে সেখানে ইউ আসে আর তার আইডি কার্ডটা ফেরত দেয়। ইফার সঙ্গে যে মেয়েটি ছিল সে ইউকে দেখে সেখানে তার উপর ফিদা হয়ে যায়। ইউ ইফাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে, তবে ইউ বলে থ্যাংক ইউর বদলে তুমি আমার সঙ্গে লাঞ্চে চলো। ইফাও রাজি হয়। তারপর তারা যখন ক্যান্টিনে আসে তখন সমস্ত মেয়ে ইফাকে দেখে হাসছিল যে ইউর মতো এত হ্যান্ডসাম একটা ছেলে ইফাকে তার গার্লফ্রেন্ড বানিয়েছে। খাবার খেতে খেতে ইউর মুখে কিছু লেগে যায়, এই জন্য ইফা সেটা পরিষ্কার করে দেয়। কিন্তু ওই সময় ইয়ান সেখানে আসে আর তাদের দুজনকে একসঙ্গে দেখে ইয়ানের তো অনেক জ্বালাস হতে থাকে। তারপর ইয়ান ইফাকে তার সঙ্গে পড়তে ডাকে। ইফা তার সঙ্গে আসে, কিন্তু সে তো পড়া বাদ দিয়ে শুধু ইয়ানের দিকে তাকিয়ে থাকে। এখানে ইয়ানও চেষ্টা করে ইফাকে তার মনের কথাগুলো বলে দেওয়ার। ইয়ান চেষ্টাও করে কিন্তু বলতে পারে না। যাক, রাতের বেলা ইয়ান একটা নোটের মধ্যে আই লাইক ইউ লিখে একটা বইয়ের মধ্যে রেখে দেয়। পরের দিন ইয়ান ইফাকে সে বইটা দেয় আর বলে এই বইটা খুবই ইন্টারেস্টিং, তুমি এটা ভালো করে পড়বে এবং পড়ে আমাকে জানাবে তোমার বইটা কেমন লেগেছে। ইয়ানের কাছ থেকে বই পেয়ে আমাদের ইফা তো মহা খুশি। সে খুশির ঠেলায় তার রুমে এসে ইয়ানের বইটা নিয়ে বসেছিল। তখন ডিং সেখানে আসে আর বলে এখানে বসে কি করছো? ইফা খুবই খুশি মনে বলে আজকে ইয়ান আমাকে একটা বই দিয়েছে। ডিং বলে আরে এরকম একটা বই তো আমার কাছেও আছে, পুরো সেম। এটা দেখে ইফার একটু খারাপ লাগে, কিন্তু ইয়ান যেহেতু তাকে বইটা দিয়েছে তাই তার কাছে বইটা খুবই স্পেশাল। সে বইটাকে না পড়ে খুব যত্ন করে রেখে দেয়। সে একবারের জন্য বইটা খোলেও না। এদিকে বেচারা ইয়ান তো কালকের দিনের জন্য অপেক্ষা করতে করতে রাত্রে ঠিকভাবে ঘুমাতেও পারছিল না। তার এটা নিয়ে এত বেশি চিন্তা হচ্ছিল যে ইফা কালকে তাকে কি বলবে। পরের দিন ইফা যখন লাইব্রেরিতে ছিল তখন ইয়ান সেখানে আসে আর জিজ্ঞাসা করে তুমি কি বইটা পড়েছ? ইফা মিথ্যা বলে যে হ্যাঁ আমি পুরো বইটাই পড়ে নিয়েছি। ইয়ান জিজ্ঞাসা করে বলো তো বইয়ের মধ্যে কি ছিল? ইফা বলে বইয়ের মধ্যে তো অনেক কিছুই ছিল, আমি কোনটার কথা বলবো? ইয়ান বলে একটা নোট ছিল, তুমি কি সেটা দেখেছ? ইফা আবারও মিথ্যা বলে যে হ্যাঁ আমি নোটটা দেখেছি, কিন্তু সেটা আমার পছন্দ হয়নি। এটা শুনে বেচারা ইয়ানের
খুবই খারাপ লাগে। ইয়ান ভাবে তাহলে কি ইফা তার প্রপোজালটা রিজেক্ট করে দিল। ইয়ান আবারও বলে সত্যি কি তোমার নোটটা ভালো লাগেনি? ইফা বলে যে প্লিজ তুমি আর এ ব্যাপারে আমার সঙ্গে কোনো কথা বলো না। ইফার মুখে এমন কথা শুনে ইয়ান খুবই কষ্ট পায় আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। যা দেখে ইফা তো অনেক কনফিউজ হয়ে যায় আর ভাবে সে একটা নোটের জন্য এরকম বিহেভিয়ার কেন করছে। এবার বাইরে এসে ইয়ান ভাবে ইফা হয়তো ইউকে লাইক করে, তার জন্যই হয়তো ইফা তাকে রিজেক্ট করে দিল। এখানে ইয়ান ঠিক করে সে আর তাদের মাঝে বাধা হয়ে থাকবে না। পরের সিনে দেখা যায় ইয়ান শাওয়ের জিমে আসে আর শাওকে তার কোচ হতে বলে। তখন শাও ভাবে কি ব্যাপার, ইয়ানের আজকে আবার কি হলো? সে তো কোনোদিনই আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না। তারপর ইয়ান শাওকে ইফার ব্যাপারে জিজ্ঞাসা করে। শাও বলে আমরা যখন স্কুলে পড়তাম তখন শাওকে সবাই ছেলে মনে করতো আর সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তারপর ইয়ান সেখান থেকে চলে যায়। আসলে জিমে আসা তার একটা বাহানা ছিল, সে তো এসেছিল শাওয়ের কাছ থেকে ইফার ব্যাপারে জানার জন্য। পরের দিন একটি মেয়ে ইফার কাছে আসে আর বলে আজকে ক্লাবে একটা পার্টি আছে, তুমি সেখানে এসো। ইফা সে মেয়েটিকে জিজ্ঞাসা করে সেখানে কি ইয়ানও আসবে? এটা শুনে মেয়েটি বলে কি বললে? ইফা বলে না আমি এটা বলতে চাইনি, আসলে আমি বোঝাতে চেয়েছি ইয়ান এবং তার রুমমেটরাও কি সেখানে আসবে। মেয়েটি বলে স্কুলের সমস্ত স্টুডেন্টরাই সেখানে আসবে। এটা শুনে ইফা অনেক খুশি হয় আর মেয়েটির সঙ্গে ক্লাবে যাওয়ার জন্য চলে যায়। পার্টিতে এসে ইফা ইয়ানকে দেখতে পায় না, তাই ইফা ইয়ানকে কল করার জন্য বাইরে আসে। সেখানে আবার একটা সিনিয়র ছেলে ইফার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। এরই মধ্যে সেখানে ইউ চলে আসে। ইউকে দেখে সে সিনিয়রটি চলে যায়। এবার ইউ আর ইফা একসঙ্গে ক্লাবে ঢুকে। সেখানে এসে ইফা ইয়ানকে দেখতে পায়। এদিকে ইয়ান যখন তাদের দুজনকে একসঙ্গে দেখে তখন তো তার জেলাসি বাড়তেই থাকে। তারপর ইফা ইয়ানের কাছে আসে আর তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ইয়ান আজকে আর ইফাকে কোনো অ্যাটেনশনই দেয় না, সে তাকে ইগনোর করতে থাকে। ইয়ান ইউকে দেখে বুঝতে পারে এই সেই ছেলে যার জন্য ইফা আমাকে রিজেক্ট করলো। এরই মধ্যে ইউ এসে ইফাকে সেখান থেকে নিয়ে যায়। দুষ্টু ইউ তো ইয়ানকে দেখিয়ে দেখিয়ে ইফার আরো বেশি ক্লোজ হচ্ছিল। তাদের দুজনকে একসঙ্গে দেখে ইয়ানের এত বেশি রাগ হচ্ছিল যে তার ইচ্ছা করছিল ইউকে সেখানে মেরে একদম বত্তা করে দিতে। এভাবে তাদের আজকের পার্টি শেষ হয়। পরের সিনে দেখা যায় স্কুলে একটা ফটোশুট হবে, যার জন্য ইফা অনেক সেজে গুজে সেখানে চলে আসে, কিন্তু ইফা সেখানে ইয়ানকে দেখতে পায় না। তারপর ইউ সেখানে ছবি তোলার জন্য চলে আসে। সে ছবি তুলতে শুরু করে, কিন্তু ইফার পোস্টটা তার ঠিক মনে হচ্ছিল না, তাই সে নিজে গিয়ে ইফার চুলগুলো ঠিক করে দেয়। ইউ ছবি তোলার বাহানায় বারবার ইফার ক্লোজে আসে আর তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। তখনই আবার সেখানে ইয়ান চলে আসে এবং তাদের দুজনকে একসঙ্গে দেখে সে ইফাকে আরো বেশি করে ভুল বুঝতে শুরু করে। ইয়ানের এখানে এত বেশি রাগ হয় যে সে ছবি তুলতে চাচ্ছিল না, কিন্তু সবার জোড়াজুড়িতে ইয়ান দূর থেকে গ্রুপের একটা ছবি তোলে। তারপর ইউ ইয়ানের পার্সোনাল একটা ছবি তোলে। এটা দেখে ইয়ান ইউর সঙ্গে অনেক রুডলি ব্যবহার করে। ইউ বলে এত জেলাসি, এখন থেকে তো তোমাকে রাগাতে আমার আরো বেশি মজা লাগবে। তখনই আবার সেখানে বৃষ্টি পড়তে শুরু করে, যার কারণে তারা সবাই ভিতরে চলে আসে আর বৃষ্টি বন্ধ হওয়ার ওয়েট করতে থাকে। তারা তখন সেখানে অনেক বোর হচ্ছিল, তাই ইয়ানের এক রুমমেট বলে আমি তোমাদেরকে ভূতের একটা গল্প শোনাচ্ছি। ভূতের নাম শুনে ইয়ান সেখান থেকে উঠে চলে যায়। এটা দেখে ইউ বলে তোমার কি ভূতের গল্প শুনতে ভয় লাগে নাকি? ইউ তো ইয়ানকে নিয়ে মজা নিতে থাকে, তাই ইয়ান জেদ ধরে সেখানে থেকে যায় এবং ইউ আর ইফার মাঝে এসে বসে পড়ে। এবার ওই ছেলেটি গল্প শোনাতে শুরু করে। গল্প শোনার পর ইয়ানের অবস্থা তো খারাপ হতে থাকে, কারণ সে ভূতের গল্প ভয় পেত। তখনই একটা মেয়ে চিৎকার করে বলে আমি পিছনে একটি ছায়া দেখলাম। সাহসী ইফা তো সেটা দেখতে যায়। তাড়াহুড়া করে যাওয়ার সময় ইফার উপরে একটা স্টিক পড়বে, তখনই ইয়ান এসে তাকে ধরে নেয়, ফলে ইয়ানের হাতে একটু চোট লেগে যায়। এটা দেখে ইফা তো এমন ভাবে রিয়েক্ট করে যেন ইয়ানের অনেক বড় চোট লেগেছে। তখন ইয়ানও ইয়নকে দেখানোর জন্য নাটক করতে শুরু করে আর বলে আমার অনেক ব্যথা লেগেছে। তাই ইফা তাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর খুব যত্ন সহকারে মলম লাগিয়ে দেয়।
এখানে ইফা বলে সরি তোমাকে দ্বিতীয়বার ব্যথা দেওয়ার জন্য। এবার আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে স্কুল লাইফে ইফার জন্য ইয়ানের একবার চোট লেগেছিল। গল্প বর্তমানে আসলে দেখা যায় তারা দুজনে একে অপরের দিকে তাকাতে শুরু করে। ঠিক এই সময় সেখানে ইউ চলে আসে আর ইফাকে বলে একটা লাস্ট গ্রুপ ফটো তুলতে হবে, এবার চলো। ইফা যখন উঠে যায় তখন ইয়ান তার হাতটা ধরে ফেলে। ইফা ভাবে ইয়ান হয়তো তাকে কিছু বলবে, কিন্তু ইয়ান বলে ওঠে নিচে নোংরা পড়ে আছে, সেটা পরিষ্কার করে যাও। ইফা সেটাকে পরিষ্কার করে ইউর সঙ্গে চলে যায়। পরদিন ইউ ছবি সিলেক্ট করার জন্য ইফার কাছে হেল্প চায়। ইফা যখন ইউর কাছে যাবে তখন ইয়ান তাকে কল করে তার সঙ্গে একবার দেখা করতে বলে। এতে ইফা তো অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথেই ইয়ানের সঙ্গে দেখা করতে চলে যাচ্ছিল। তবে ডিং ডিং তাকে বলে তুমি যদি ইয়াংয়ের সঙ্গে চলে যাও তাহলে ছবিগুলো কে সিলেক্ট করবে। ইফা বলে ডিং ডিং যেন ইউর কাছে যায়। ডিং ডিংও রাজি হয়ে যায় কারণ সে তো ইউকে পছন্দ করত। অন্যদিকে ইয়ান ইফাকে ডেকেছিল তার জন্য রুম খুঁজে দিতে। তারা দুজনে মিলে বাসা দেখতে থাকে। তবে ইয়ান বুঝতে পারছিল না যে সে কোন রুমটা নিবে। তারপর সেখানে তারা জানতে পারে যে এই বাড়ির ওনারের একটা প্রবলেম আছে, সে তার মৃত হাজব্যান্ডকে দেখতে পেত। তারা লক্ষ্য করে যে মহিলাটি একা একাই কথা বলছে। এটা ভীতু ইয়ান তো ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর তারা আরো একটি অ্যাপার্টমেন্টে চলে আসে। সেখানে আবার অনেকগুলো মেয়ে থাকতো। তারা ইয়ানকে দেখে গসিপ করতে শুরু করে যে ছেলেটা কত হ্যান্ডসাম, একে যদি পটাতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এইসব নানা কথা শুনে ইফার তো রাগ হতে থাকে। সে সাথে সাথে ইয়ানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অবশেষে তারা একটি পছন্দ মতো রুম পায়, কিন্তু সে রুমের রেন্ট অনেক বেশি ছিল। তবে ইফার রুমটা ভালো লেগেছে দেখে ইয়ান এই রুমটাই চুজ করে এবং এখানে থাকার জন্য রাজি হয়ে যায়। পরের দিন ইয়ান যখন তার নতুন রুমে শিফট হচ্ছিল তখন ইফা তাকে একটি টয় গিফট করে। এটা আবার ইফা ডিং ডিংকে এসে বলে। ডিং ডিং বলে কি তুমি ইয়াংকে একটা টয় গিফট করেছো, আর কোনো গিফট পেলে না? ইফা স্যাড হয়ে বলে কেন, এটা কি আমার ইয়ানকে দেওয়া ঠিক হয়নি? ডিং ডিং বলে কেউ তার ক্রাশকে এরকম গিফট দেয়? আমি হলো তো একটা হট ড্রেস পরে তার সামনে গিয়ে প্রপোজাল করে দিতাম। এই কথাটা শুনে ইফা একটি শপিং মলে আসে এবং সেখানে ইফা মেয়েদেরকে কপি করে তাদের মতন হাঁটার চেষ্টা করে, কিন্তু সে এসব করতে পারছিল না। তখনই সেখানে ইউ চলে আসে আর ইফাকে বলে চলো আমি তোমাকে কিছু ট্রিক্স দিচ্ছি। এবার সে ইফাকে নিয়ে তার স্টুডিওতে চলে আসে। সেখানে এসে ইউ ইফাকে সুন্দর একটি ড্রেস দেয়। ড্রেসটা পরে ইফাকে অনেক বেশি প্রিটি লাগছিল। তখন ইউ ইফার কিছু ছবি তোলে এবং ছবিগুলো গ্রুপ চ্যাটে শেয়ার করে দেয়। ইফার এরকম ছবি দেখে ইয়ানের তো অনেক রাগ হচ্ছিল। সে তেলে বেগুনে জ্বলে ওঠে। এদিকে ইফা তো সে ড্রেসটি পরে কলেজে চলে আসে। সবাই তাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ ইফা এর আগে কখনো এমন ড্রেস পরেনি। তাছাড়া তাকে দেখতেও যে খুবই সুন্দর লাগছিল। কিন্তু ইয়ানের কাছে এসব একদমই ভালো লাগছিল না, কারণ ইউ আগেই তো ইফার ছবিগুলো পোস্ট করেছিল আর ইউকে পোস্ট করতে দেখেই ইয়ানের ফাটছিল। তাই সে ইফাকে ইগনোর করছে। এটা দেখে ইফার অনেক খারাপ লাগে। সে ভাবে যার জন্য লুকআপ চেঞ্জ করলাম সেই পাত্তা দিচ্ছে না। এই ভেবে ইফা স্যাড হয়ে বসেছিল, কারণ ইয়ানের কাছে তার ড্রেসটা হয়তো ভালো লাগেনি। এবার এখানেও ইউ চলে আসে আর ইফাকে নিয়ে একটা গেম খেলার জন্য চলে যায়। সেখানে ইউ ইফাকে বলে তুমি এখনো পর্যন্ত বয়ফ্রেন্ড কেন বানাওনি? ইফা বলে আমি এখনো পর্যন্ত তেমন কাউকে পাইনি। ইউ বলে আমি আছি তো, আমি অনেক হ্যান্ডসাম, কিউট আর ইন্টেলিজেন্ট, তুমি একবার ট্রাই করে দেখতে পারো। এই বলে সে চোখ মারে এবং ইফার অনেকটা ক্লোজ হয়ে গেম খেলতে থাকে। এতে তো বেচারি ইফা অনেকটাই অকওয়ার্ড ফিল করতে থাকে। যাক, পরের সিনে দেখা যায় ইয়ান একটা কনসার্টে পিয়ানো প্লে করতে আসে। সে যখন পিয়ানো বাজাচ্ছিল তখন সে ইফার ইউর কথা ভাবছিল। তাদের কথা ভাবতে গিয়ে ইয়ান তো খুব বাজেভাবে পিয়ানো প্লে করে। জাজেরা সে টিচারকে বলে তুমি যে বললে ইয়ান খুব ভালোভাবে পিয়ানো বাজায়,
তাহলে এখানে সে এত বাজেভাবে কেন পিয়ানো বাজাচ্ছে। তারপর ইয়ান যখন বাইরে আসে তখন তার বন্ধুরা জিজ্ঞাসা করে যে ভিতরে কি হয়েছে। এতে ইয়ান তাদের আর কিছুই বলে না। তারা বুঝতে পারে ইয়ান হয়তো সিলেক্ট হয়নি। তারপর তারা স্যাড হয়ে তাদের রিহার্সাল রুমে আসে। সেখানে এসে দেখতে পায় কলেজের রক ব্যান্ডের ছেলেরা তাদের স্থানটা দখল করে নিয়েছে। ইয়ানের বন্ধুরা জিজ্ঞাসা করে তারা ক্লাসিক রুমে কি করছে। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, ইয়ানের জন্য আমাদের কলেজের রেপুটেশন নষ্ট হয়েছে, তাই প্রিন্সিপাল এবার থেকে ক্লাসিক্যাল মিউজিক বাদ দিয়ে রক মিউজিকে বেশি ফোকাস করছে। সেখানে ইয়ানকে আসতে দেখে সেই ছেলেটি ইয়ানকে নিয়েও খুব বাজে বাজে কথা বলে। ইয়ানের বন্ধুদের তো এসব সহ্য হয় না। তখন এই দুই টিমের মধ্যে একদম মারামারি শুরু হয়ে যায়। এতে ইয়ান আর তার বন্ধুরা খুব বাজেভাবে মার খায়। অন্যদিকে ইউ তার লাভ স্টোরিটাকে আগে বাড়ানোর জন্য ইফার হোস্টেলের কাছে এসে তাকে ডাকতে শুরু করে। ইউকে দেখে ইফার রুমমেটেরা তাকে নিয়ে অনেক টিস করে। তখন ইফা নিচে চলে আসে। ইউ ইফাকে বলে, আমি তোমাকে কালকে একটা কথা বলেছিলাম, তুমি তো এখনো সেটার রিপ্লাই দাওনি। ইফা বলে, তুমি তো জানো আমি ইয়ানকে লাইক করি। তখনই কেউ একজন ইফাকে ফোন করে বলে কলেজে মারামারি হওয়ার জন্য ইয়ানের অনেক চোট লেগেছে। এই কথা শোনা মাত্রই ইফা তাড়াহুড়া করে সেখানে চলে যায়। এই সুযোগে ইউ বলে, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। ইফাও রাজি হয়ে যায়। তারপর ইফা যখন ইয়ানকে দেখতে আসে তখন ইয়ানের কাছে খুবই ভালো লাগে। কিন্তু যখনই সে ইউকে দেখে তখন তো ইয়ানের রাগ এত বেশি বেড়ে যায় যে সে ইফাকেই ইগনোর করতে শুরু করে আর সেখান থেকে চলে যায়। এতে ইউ বলে, সে কত কষ্ট করে তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছে আর তুমি তার সঙ্গে কথা না বলে এখান থেকে চলে যাচ্ছ। এতে ইয়ান তো তাকে হিট করে সেখান থেকে চলে যায়। তারপর ইউ ইফাকে তার হোস্টেলে ড্রপ করে দেয়। ইউ ইফার স্যাড মুড দেখে তাকে বলে, টেনশন করো না, তুমি যখন ইচ্ছা আমার কাছে আসতে পারো, আমি তোমার জন্য সবসময় ফ্রি থাকবো। এবার ইফা তাকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ানকে দেখানো হয় সে তার মিউজিকের রিহার্সাল করছিল। তখন তার মনে শুধু একটা কথাই আসছিল যে ইফা আর ইউ হয়তো দুজনে একসঙ্গে রোমান্টিক মোমেন্ট কাটাচ্ছে। এসবের জন্য সে তো মিউজিকে একদমই ফোকাস দিতে পারছিল না। এদিকে ইফাকে দেখানো হয় যার কাছে একটা ফুলের বুকে আসে। ইফা ভাবে ইয়ান হয়তো তার জন্য এটা পাঠিয়েছে। ইফা সেখানে একটা কার্ড পায় যেখানে অ্যাড্রেস লেখা ছিল। এবার ইফা খুশি মনে সে অ্যাড্রেস অনুযায়ী চলে যায়। সেখানে এসে ইফা ইয়ানকে কোথাও দেখতে পায় না। তখনই ইউ চলে আসে। ইউ ইফাকে বলে, আসলে ওই ফুলের বুকেটা আমি তোমাকে পাঠিয়েছিলাম। আমার আজকে জন্মদিন, তবে আমার কোনো বন্ধু নেই যে আমার এই জন্মদিনটা কেউ সেলিব্রেট করবে। এই জন্য আমি তোমাকে ইনভাইট করেছি। তুমি কি আমার সঙ্গে একটু সময় কাটাবে? এখানে ইফার ইউর জন্য মায়া হয়, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু লুচ্চামার্কা ইউ তো ইফার সঙ্গে ফ্ল্যাট করার একটা সুযোগও ছাড়ে না। সে কথায় কথায় ইফার ক্লোজে চলে আসে। অন্যদিকে ইয়ান তার ভুলটা বুঝতে পেরে ইফার কাছে এসে সরি বলে আর ইফাকে লাঞ্চ করার অফার করে। তারা যখন খাবার খাচ্ছিল তখন ইফা ইয়ানকে জিজ্ঞাসা করে যে তারা কেন ঝগড়া করেছিল। ইয়ান ইফাকে সব কথা খুলে বলে। এতে ইফা বলে, এরপর তারা যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে তাহলে তুমি আমাকে বলবে, আমি তাদের সবাইকে দেখে নিব। পরের সিনে ডিংডিংকে দেখানো হয় যে ইউর স্টুডিও থেকে বের হচ্ছিল। কিছুটা দূর যাওয়ার পর ডিংডিং এর মনে পড়ে যে তার চাবিটা ভিতরে ফেলে এসেছে। তারপর সে যখন ভিতরে যায় তখন সে ইউকে একটা মেয়ের সঙ্গে দেখতে পায় যে তার সঙ্গে খুব ক্লোজ হচ্ছিল। এটা দেখে ডিংডিং এর তো খুবই খারাপ লাগে, কারণ সে ইউকে লাইক করতে শুরু করেছিল। এবার ডিংডিং এর ইফার সঙ্গে দেখা হলে ইফা ডিংডিংকে বলে, ইউ আমাকে ডেকেছে ফটোশুট করার জন্য। ডিংডিং বলে, তুমি আর ইউর সঙ্গে দেখা করবে না, সে একটা প্লে বয়, তুমি ইয়ানের দিকে ফোকাস করো আর আমি ইউকে দেখে নিব। ইফা বলে, কি বললে তুমি ইউকে দেখে নিবে মানে? ডিংডিং বলে, আরে মজা নিও না, আমি তো কথাটা এমনিই বললাম। পরের দিন ইফা যখন ক্লাসরুমে আসে তখন ইয়ান তাকে বলে, ক্লাস শেষ হয়ে গেলে আমার সঙ্গে দেখা করো। এতে সমস্ত স্টুডেন্ট তাদের দিকে তাকাতে শুরু করে এবং গসিপ করতে শুরু করে যে এরা হয়তো ডেট করছে। এবার তারা একটি ক্লাসিক্যাল মিউজিক কনসার্টে আসে, কিন্তু ইফার কাছে এসব কিছু ভালো লাগে না। তার জন্য ইফা সেখানে ঘুমিয়ে পড়ে। ইয়ান তো এখানে ইফাকে ঘুমাতে দেখে শুধু তার দিকে তাকিয়ে থাকে। এদিকে ইউ আর ডিংডিং এর ফটোশুট আছে। ইউ এর ব্যবহার
উপহার দেখে ডিং ডিং তো পুরা কনফিউজড হয়ে যায় যে ইউ কেমন টাইপের ছেলে। সে কখনো কখনো খুব কেয়ারিং হয়ে যায়, আবার কখনো কখনো এমন বিহেভিয়ার করে যে সে মেয়ে ছাড়া কিছুই বোঝে না। যাক, পরের সিনে ইফা আর ইয়ানকে দেখানো হয় তারা দুজনে গেম খেলছিল। গেম খেলতে খেলতে ইফা এখনও ঘুমিয়ে পড়ে। পরের দিন ইফা যখন ঘুম থেকে ওঠে তখন সে নিজেকে ইয়ানের বেডরুমে দেখতে পায়। এরই মধ্যে ইয়ান তাকে মেসেজ করে বলে, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি, তুমি সেটা খেয়ে নিও। ইফা যখন সে খাবারটাই সে খায় তখন সে খাবারের টেস্টটা তার কাছে খুবই বাজে লাগছিল, কিন্তু সে ইয়ানের মন রক্ষার জন্য খাবারটা খেয়ে ফেলে। খাবার খাওয়ার কারণে ইফার পেট ব্যথা শুরু হয়ে যায়, যার কারণে সে ঠিকমতো গেমও খেলতে পারে না। এদিকে ইয়ান শাওয়ের জিমে আসে, কারণ তাদের মিউজিক রিহার্সাল করার জন্য একটা রুম দরকার ছিল। ইয়ান শাওকে জিমের একটা রুম অ্যারেঞ্জ করে দিতে বলে। শাও রাজি হয়ে যায়। এদিকে ইফা তো গেমে সিলেক্ট হওয়ার জন্য অনেক রাত পর্যন্ত প্র্যাকটিস করতে থাকে। ইয়ান সেখানে এসে ইফাকে জিজ্ঞাসা করে, তুমি এখনো পর্যন্ত প্র্যাকটিস করছো কেন? ইফা বলে, আমি অনেক নার্ভাস, আমি গেমটা পূরণ করতে পারবো তো? ইয়ান বলে, অবশ্যই তুমি পারবে, কোনো রকম টেনশন না করে তুমি গেমে ফোকাস করো, তাহলে তুমি ঠিকই উইনার হবে। পরের সিনে দেখা যায় ডিং ডিং ইউর উপর নজর রাখছিল। ইউ আবার এটা বুঝতে পেরে যায় আর ডিং ডিংকে ধরে বলে, তুমি আমাকে ফলো করছো কেন? ডিং ডিং বলে, আমি তোমাকে ডাবল টাইমিং করতে দেখে ফেলেছি। একে তো তুমি ইফার পিছনে পিছনে ঘুরে বেড়াও তাকে ইমপ্রেস করার জন্য, অন্যদিকে অন্য সব মেয়েদের সঙ্গেও ক্লোজ হও। ইউ বলে, তুমিও সাবধানে থেকো, কেননা তুমি কখন আবার আমার ফাঁদে পা দিয়ে ফেলবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। যাক, এভাবেই কিছুদিন চলে যায়। এবার কম্পিটিশনের দিন চলে আসে। আজকে ইফা খুব ভালোভাবে খেলে এবং উইনারও হয়ে যায়। এদিকে ইয়ানও তার ক্লাসিক্যাল মিউজিক প্লে করে। এবার ইয়াং তার মিউজিকে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস অ্যাড করে, যার কারণে সমস্ত অডিয়েন্স সহ জাজেরাও ইয়ানের পারফর্ম খুবই পছন্দ করে। পরের সিনে দেখা যায় ইফা তার অ্যাওয়ার্ডটা নিয়ে ইয়ানের সঙ্গে দেখা করতে আসে। সে যখন স্টুডিওতে পৌঁছায় তখন দেখে এখানে কনসার্ট তো শেষ হয়ে গিয়েছে, এই কারণে তার মনটা খারাপ হয়ে যায় আর সেখানেই বসে থাকে। তখনই ইয়ান এসে সেখানে পিয়ানো বাজাতে শুরু করে। ইয়ানকে পিয়ানো বাজাতে দেখে ইফা তো স্মাইল করে, তার কাছে খুবই ভালো লাগে। ঠিক ওই সময় সেখানে আরো একটা মেয়ে চলে আসে যার নাম তং। সে ইয়ানের মতো ক্লাসিক্যাল মিউজিকে ইন্টারেস্ট ছিল। ইয়ান আর সে একই সঙ্গে হাই স্কুলে পড়তো, সেখানে তাদের বন্ধুত্ব খুব ভালো ছিল। তং স্কুল লাইফ থেকে ইয়ানকে অনেক পছন্দ করত। তারপর ইফা আর ইয়ানকে দেখানো হয়, যারা একসঙ্গে কথা বলতে বলতে রুমের ভিতরে আসছিল। ইয়ানকে দেখে তং তো তার খুব ক্লোজে চলে আসে। ইফা বুঝতে পেরে যায় যে এই সে মেয়ে যে হাই স্কুলে ইয়ানের সঙ্গে খুব চিপকে থাকতো, আর এর কারণেই ইফা ইয়ানের সঙ্গে কথা বলার সাহস পেত না। তং এর বিউটি দেখে সবাই তার লাইফ স্টোরি জানতে চায়। তখন তং বলে, আমি আর ইয়ান একসঙ্গে হাই স্কুলে পড়তাম, আমরা দুজনে খুব ভালো বন্ধু ছিলাম। এটা শুনে ইয়ান বেশ অকওয়ার্ড ফিল করে এবং ইয়ান সেখান থেকে উঠে গিয়ে ইফার পাশে বসে পড়ে, যা দেখে ইফার উপর তো আবার তং এর খুবই রাগ হতে থাকে। যাক, এবার ইফা যখন ওয়াশরুমে আসে তখন তং সেখানে আসে আর ইফাকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি ইয়ানের থেকে দূরে থাকবে। পরে ইয়ান যখন ইফাকে জিজ্ঞাসা করে তার সঙ্গে বাড়ি যাবে কিনা, তখন সেখানে তং চলে আসে আর পায়ে চোট লাগার বাহানায় সে ইয়ানকে বলে, প্লিজ তুমি আমাকে রুম অব্দি ছেড়ে দিয়ে আসো। বেচারা ইয়ান না করতে পারে না, তার ইচ্ছা না থাকার সত্ত্বেও সে তংকে তার রুম অব্দি পৌঁছে দিয়ে আসে। এদিকে ইফা তো স্যাড হয়েছিল, তখন সেখানে ইউ আসে। ইউ ইফাকে বলে, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। এরই মধ্যে ডিং ডিংও এদিকে আসছিল আর ইউকে বলে, আমি না তোমাকে বারণ করেছিলাম ইফার থেকে দূরে থাকতে, তবু তুমি তাকে ফলো করছো। এরপর যদি আমি তোমাকে ইফার আশেপাশে দেখি তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে দিব। যাক, পরের সিনে তংকে দেখানো হয় সে ইউর বাড়িতে এসেছিল। এখানে আমরা জানতে পারি যে এরা দুজন হলো কাজিন, আর তং এর কথাই ইউ ইফাকে ফ্লার্ট করছিল যাতে ইফা ইয়ানকে ভুলে যায় আর তং ইয়ানের কাছে আসতে পারে। এদিকে ইফা ডিং ডিংকে বলে, তং কলেজে ফিরে এসেছে, এবার থেকে আমি হয়তো ইয়ানের সঙ্গে আর সময় কাটাতে পারবো না। ডিং ডিং বলে, কালকে তুমি কলেজে একটা হট ড্রেস পরে আসবে, যা দেখে ইয়ান তোমার দিক থেকে চোখই সরাতে পারবে না। ইফা ডিং ডিং এর কথা মতো তার সমস্ত টাকা নতুন ড্রেস কেনার পিছনে খরচ করে ফেলে। তারপর ইফা যখন কলেজে আসে
তখন সে দেখে তং একই রকম ড্রেস পরে কলেজে এসেছে। এবার তারা দুজনে ইয়ানের পাশে গিয়ে বসে। এতে ইয়ান বই দিয়ে তার মুখটা ডেকে ফেলে, কারণ সবাই গসিপ করছিল যে ইয়ানের দুটো বডিগার্ড চলে এসেছে। পরের সিনে ইফা, শাও আর ডিং ডিং একসাথে বসে তংকে নিয়ে আজে বাজে কথা বলে। শাও তো প্রথমে তাদের সাথে তংকে নিয়ে খারাপ মন্তব্য করে, কিন্তু যখনই সে তংকে দেখে তখন তো একদম ফিদা হয়ে যায় আর বলে সত্যি তো মেয়েটা অনেক সুন্দর। এই কথা শুনে ডিং ডিং তো তার মাথায় একটা চড় মেরে বলে, এখনই না তুই তার নামে বদনাম করছিলি আর তাকে দেখিয়ে সবকিছু ভুলে গেলি। পরের দিন ক্রিসমাস উপলক্ষে ইফা একটি পার্টিতে আসে। ইফা ইয়ানকে সে পার্টিতে আসার জন্য ডাকতে যায়, কিন্তু ইয়ান বলে আমার একটা আর্জেন্ট কাজ আছে। আসলে তংই ইয়ানকে ডেকেছিল আজকে ক্রিসমাস পার্টিটা একসাথে সেলিব্রেট করার জন্য। ইয়ান আসলে তংয়ের চোখে কিছু একটা পড়ে। ইয়ান যখন দেখতে যায় তার চোখে কি পড়ল, তখনই ইফা আবার সেখানে আসে আর তাদের দুজনকে এই অবস্থায় দেখে ইফা ভেবে নেয় ইয়ান হয়তো তংকে কিস করছে। বেচারি ইফা তো এতে অনেক কষ্ট পায়। পরের দিন ইফা যখন কলেজে আসে তখন কলেজের সমস্ত স্টুডেন্টরা তং আর ইয়াং এর ডেটিং এর ব্যাপারে গসিপ করতে থাকে যে তারা দুজন একদম পারফেক্ট, খুব সুন্দর তাদেরকে মানিয়েছে। এইসব শুনে ইফা তো তার রাগটা আর কন্ট্রোল করতে পারে না, তাই সে সেখান থেকে চলে যায়। এদিকে তং ইয়াংকে বলে চলো আমরা উল্কাবৃষ্টি দেখতে যাই। ইয়ান তাকে বারণ করে দেয়, তবে তং যখন বলে তুমি যদি তোমার মনের ইচ্ছা পূরণ করতে চাও তাহলে সেখানে গিয়ে পে করলে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে, তখন ইয়ান রাজি হয়ে যায়। এবার ইয়ান শাওকে কল করে ইফা উল্কাবৃষ্টি দেখতে যাবে কিনা সেটা জিজ্ঞাসা করতে বলে। শাও ইফার ডিং ডিংকে হলিডেতে উল্কাবৃষ্টি দেখতে যেতে বলে, কিন্তু শাও এখানে তাদেরকে এটা বলে না যে ইয়ান তাকে এটা বলতে বলেছে। এবার ডিং বলে ওঠে আমিও তো ইউর সঙ্গে সেখানে যাব কিছু ফটোশুটের জন্য। ইফাও এবার তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তারপর তারা সেই প্লেসে চলে আসে। সেখানে ইয়ান আগে থেকেই উপস্থিত ছিল। ইফাকে দেখে ইয়ান তার কাছে আসে এবং তার সুটকেসটাকে নিয়ে তার রুমে পৌঁছে দিতে যায়। তখনই ইফা তংকে দেখে রেগে ইয়াং এর হাত থেকে তার সুটকেসটা নিয়ে রুমের দিকে চলে যায়। এদিকে ডিং ডিংকে দেখানো হয় সে ভুল করে ইউর রুমে ঢুকে পড়ে আর ইউকে শার্টলেস অবস্থায় দেখে তার আশেপাশে থাকা জিনিসপত্র ছুটতে থাকে আর একটা টাইমে বেচারার জায়গা মতো গিয়েই আঘাত লাগে, ফলে ইউতা এখানে ভালোই একটা ব্যথা পায়। অন্যদিকে ইয়ান আর তংকে এত বেশি ক্লোজে দেখে ডিং ডিং মিথ্যা করে বলে ইফার হাত কেটে গিয়েছে। ইয়ান যখন ইফার কাছে আসে তার আগেই সেখানে ইউ চলে আসে আর ইফার হাতটা ধরে ফেলে। ইফার প্রতি তার এত কেয়ার দেখে ডিং ডিং এর আবার জেলাস হতে থাকে, কারণ ডিং ডিং তো ইউকে পছন্দ করত। তারপর রাত হয়ে যায়। ইউ আর ডিং ডিং যখন ছবি তুলছিল তখন ডিং ডিং ইউকে জিজ্ঞাসা করে সে ইফাকে সিরিয়াসলি লাইক করে কিনা। ইউ বলে এটা আমি তোমাকে কেন বলবো। ডিং ডিং আফসোস নিয়ে মনে মনে বলতে থাকে আমি এমন একজনের প্রেমে পড়লাম যে কিনা আমাকে লাইকই করে না। তারপর বৃষ্টি পড়তে শুরু করে। এদিকে ইফা তো হোটেল থেকে অনেকটা দূরে চলে আসে, তাই ইয়ানও তাকে খুঁজতে তার কাছে আসে। অন্যদিকে তং অনেক বিরক্ত হচ্ছিল যে ইয়ান এখনো পর্যন্ত এলো না কেন। তখন শাও বলে ওঠে ইয়ান তো ইফাকে খুঁজতে গিয়েছে। পরের সিনে দেখা যায় ডিং ডিং এর পায়ে চোট লেগে যাওয়ার জন্য ইউ তাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল। এতে ডিং ডিং তো তার প্রতি একদম ইমপ্রেস হয়ে যায়। এদিকে ইয়ান যখনই ইফাকে কিস করতে যাবে তখনই সেখানে তং চলে আসে। তং তাদের দুজনকে একসঙ্গে দেখে খুবই হার্ট হয়। তারপর তারা যখন হোটেলের দিকে আসছিল তখন তারা ইউ আর ডিং ডিং কে দেখতে পায়। এখানে ইফা একটু স্যাড ছিল, কারণ সে ভাবছিল তার জন্যই তং হার্ট হয়েছে, কিন্তু ইয়াং ভাবে ডিং ডিং আর ইউনকে এতটা কাছাকাছি দেখে ইফা হয়তো স্যাড হয়েছে, মানে দুজনই দুজনকে ভুল বুঝে বসে আছে। যাক, অন্যদিকে উল্কা বৃষ্টি শুরু হয়ে যায়। বেচারা শাও সবার জন্য ওয়েট করছিল, সবাই একসঙ্গে মিলে উল্কা বৃষ্টি দেখবে, কিন্তু সেখানে তো কেউই আসে না। এই কারণে শাও একাই এই দৃশ্যটা উপভোগ করতে থাকে। তারপর ইফা যখন রুমে আসে তখন লিন নামের একটি মেয়ে ইফাকে বলে আজকে তুমি ইউ আর ইয়ানকে ডিনারে ইনভাইট করো। ইফা বলে ইউ রাজি হলেও ইয়ান রাজি হবে না, তবু তার ফ্রেন্ডেরা তাকে জোর করে। ইফা তাদের রিকোয়েস্ট রাখতে ইয়ানকে মেসেজ করে, কিন্তু ইয়ান প্রথমে তাকে মানা করে দেয়। তবে পরে যখন জানতে পারে ইউও সেখানে আসবে তখন ইয়ান রাজি হয়ে যায়,
কারণ সে ইফাকে ইউর সঙ্গে একা ছাড়তে রাজি ছিল না। এবার তারা ডিনারে আসে। এখানে ইয়ান বেশ বোরিং হচ্ছিল, তবু সে ইফার জন্য সেখানে থেকে যায়। অন্যদিকে ইউ তো সে 3 ক্লাসমেটের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে দেয়। তাদের মধ্যে লিন আবার ইউর প্রতি বেশ ইন্টারেস্ট ছিল। ইউ বাইরে আসলে লিনও সেখানে আসে আর বলে, তুমি কি আমার কিছু ছবি তুলে দিতে পারবে? ইউ বলে, ঠিক আছে, তুমি আমার স্টুডিওতে চলে এসো। পরের দিন লিন ইউর স্টুডিওতে চলে আসে। লিন বলে, তোমার কেমন ধরনের মেয়ে পছন্দ? ইউ বলে, আমার তো ইফার মতোই মেয়ে পছন্দ। লিন বলে, তাহলে তো তোমার আমাকে পছন্দ করার দরকার, কারণ আমি ইফার থেকে অনেক বেশি সুন্দর। এখানে লিন ইউর সঙ্গে ফ্লার্ট করে, কিন্তু ইউ তাকে পাত্তাই দেয় না আর বলে, তোমার ছবি তোলা শেষ, এবার তুমি এখান থেকে যেতে পারো। এই বলে ইউ সেখান থেকে চলে যায়। কিন্তু লিন এখানে ইফার হাই স্কুল লাইফের কিছু ছবি দেখতে পায়। এখন লিন এগুলো অনলাইনে পোস্ট করে দেয় এবং বলে, ইফা একজন ট্রান্সজেন্ডার। কলেজের সবাই এ পোস্টটা দেখে ইফার ব্যাপারে আজে বাজে কথা বলতে শুরু করে দেয়। ডিং ডিং সেই ছবিগুলো দেখে ইফাকে দেখায়। তারপর ইফা যখন তার রুমে আসে তখন সেখানেও তার রুমমেটেরা এ ব্যাপারে গসিপ করছিল। এটা শুনে ইফার অনেক খারাপ লাগে। তাই ইফা শাওয়ের জিমে চলে আসে আর বলে, যতক্ষণ না এই হিউমারটা বন্ধ হবে ততক্ষণ আমি এখান থেকে বের হব না। এদিকে ক্যান্টিনে কিছু ছেলে এসে ইয়ানের সামনে ইফার ব্যাপারে খুবই আজে বাজে কথা বলতে থাকে। ইয়ানের তো এসব সহ্য হয় না, সে তাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। অন্যদিকে ইউ আবার তং এর কাছে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কি ইফার এই ছবিগুলো পোস্ট করেছ? তং বলে, আমি এতটাও ভীতু না যে লুকিয়ে লুকিয়ে ইফার ব্যাপারে এসব খারাপ মন্তব্য করে পোস্ট করব। আমার যদি কিছু বলতে হয় তাহলে আমি ইফার সামনে গিয়ে সরাসরি বলবো। ইউ বলে, তুমি যেটা বলছো সেটা যেন সত্যি হয়। এই বলে ইউ সেখান থেকে চলে যায়। তখন তং বলে ওঠে, তুমি কি সত্যি ইফাকে লাইক করতে শুরু করেছো নাকি? ইউ তাকে কিছুই বলে না। পরের সিনে ইয়ানকে দেখা যায় একটি ক্যাফেতে এসেছে যেখান থেকে লিন ছবিগুলো পোস্ট করেছিল। ইয়ান ক্যাফের ওনারকে সিসিটিভি ফুটেজ দেখাতে বলে, কিন্তু ওনার তাকে সেটা দেখায় না। তখন ইউ সেখানে আসে। ইউ ক্যাফের ওনারকে বলে, গতকালকে আমার ফোন হারিয়ে গিয়েছে, আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই যে কে আমার ফোনটা নিয়েছে। আপনি যদি না দেখান তাহলে কিন্তু আমি পুলিশকে কল করব। পুলিশের নাম শুনে ক্যাফের ওনার তাদেরকে সিসিটিভি ফুটেজটা দেখাতে রাজি হয়ে যায়। এখানে ইয়ান আর ইউ একসাথে মিলে ইনভেস্টিগেশন করতে শুরু করে দেয় যে কে ইফার ছবিগুলো পোস্ট করেছে, কিন্তু তারা সেখানে তেমন কিছুই পায় না। এদিকে লিন আরো কিছু ছবি পোস্ট করে দেয়। এটা দেখে ইফা তো আরো বেশি ভেঙে পড়ে। তখনই সেখানে তং আসে, কিন্তু ডিং ডিং আর শাও তাকে ইফার কাছে আসতে দেয় না। তং বাইরে থেকে ইফাকে বলে, তুমি যে এতটা ভীতু এটা তো আমি জানতাম না, আগে তো তুমি বেশ সাহসী ছিলে, এইটুকু ব্যাপারের জন্য নিজেকে এভাবে বন্দি করে নিয়েছো। এই বলে তং সেখান থেকে চলে যায়। এবার ইফা বাইরে আসে আর বলে, আমি আর লুকিয়ে থাকবো না। তং ঠিক কথাই বলেছে। পরের দিন ইয়ার ইউ দুজন মিলে বিভিন্ন স্টোরে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে দেয়। শেষ বেশ তারা লিনকে ক্যামেরায় দেখতে পায়। তখন ইউ বলে ওঠে, লিন সেদিন আমার স্টুডিওতে এসেছিল ছবি তোলার জন্য, সেখানে কিছু ইফার ছবি ছিল, তখনই হয়তো লিন সে ছবিগুলোকে তুলে নিয়ে গিয়েছে। পরের দিন থেকে তারা দুজনে লিনকে ফলো করতে শুরু করে। এবার ইউ লিনের সঙ্গে দেখা করতে আসে। এখানে ইউ তো লিনের সঙ্গে একদম মিষ্টি মিষ্টি করে কথা বলে আর অনেকটা ফ্লার্ট করতে থাকে। লিনও তো এটাই চাইছিল যে ইউ ইফাকে ছেড়ে তার কাছে যেন চলে আসে। সেখানে ইয়ান আর শাও ছিল। ইয়ান সবাইকে লাইভে আসতে বলে। এখানে ইউ ইফার ব্যাপারে কিছু বাজে কথা বলে লিনের কাছ থেকে সব সত্যি কথা বের করার জন্য। অন্যদিকে শাও ওদের দুজনের ভিডিও রেকর্ড করছিল। তাদের এই কথাবার্তা লাইভে থাকা সমস্ত স্টুডেন্টই দেখতে পাচ্ছিল। তারপর সেখানে ডিং ডিং আর ইফাও চলে আসে। ইফা বলে, আমি তো তোকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম, আর তুই কি না আমার এত বড় একটা ক্ষতি করলি। এতে লিন বলে, হ্যাঁ করেছি, কারণ তুই দুটো হ্যান্ডসাম ছেলেকে নিয়ে ঘুরে বেড়াস, আর আমি এত প্রিটি হওয়া সত্ত্বেও কোনো ছেলেই আমাকে পাত্তা দিত না। তখনই তং সেখানে চলে আসে আর লিনকে সজোরে একটা থাপ্পড় মারে। লাইভে থাকা সবাই এটাও দেখছিল আর এনজয় করছিল। এবার লিন বলে, আমি যে ছবিগুলো পোস্ট করেছি এটার কি কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? তং কিছু কাগজ দিয়ে বলে, সমস্ত এভিডেন্স এই কাগজেই রয়েছে। লিন আর কি বলবে, সে পেপারগুলো না দেখিয়ে ছিঁড়ে ফেলে। এবার ইফা সেখান থেকে চলে যায়। তং ও তার পিছনে আসে আর বলে, আমি ইউকে এই ছবিগুলো তুলতে বলেছিলাম, আজকে আমার জন্যই এসব কিছু হয়েছে, তুমি আমাকে
প্লিজ ক্ষমা করে দাও। ইফা বলে তুমি প্রমাণগুলো কোথা থেকে জোগাড় করেছিলে? তং বলে সেগুলো নর্মাল ব্যাপারই ছিল, আমি জানতাম লিন এগুলো না দেখিয়ে ছিঁড়ে ফেলবে, তাই আমি লিনকে ভয় দেখানোর জন্য সেগুলো এনেছিলাম। আর এখান থেকে তাদের মধ্যে সম্পর্কটা একদম ভালো হয়ে যায়। পরের সিনে ইয়ানকে দেখানো হয় সে পিয়ানো প্লে করছিল। ইফা সেখানে আসলে ইয়ান তাকেও পিয়ানো প্লে করা শিখায়। এবার আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ইফাকে স্কুলের সবাই ছেলে মনে করত এবং স্কুলের অন্যান্য ছেলেরা তাকে না বললে তার জিনিসগুলো ইউজ করত, যেটাতে ইফা খুবই বিরক্ত হতো। এই জন্য ডিং ডিং তার মেকওভার করায়। প্রথম দিকে ইফার বেশ অস্বস্তি বোধ হয়, কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে সে নিজেকে মানিয়ে নেয়। এভাবে আমাদের ইফা টমবয় থেকে সুন্দরী ইফাতে পরিণত হয়। যাক, অন্যদিকে ইউর শরীরটা অনেকটা খারাপ হয়ে যাওয়ার জন্য সে তো প্রায় অজ্ঞানী হয়ে পড়ে আর অনেক কষ্ট করে ইফাকে কল করে বলে তার স্টুডিওতে আসার জন্য। ইফা এখানে এসে দেখতে পায় ইউর অনেক জ্বর হয়েছে, সে ইউর কেয়ার করতে থাকে। তারপর ইউর শরীরটা একটু ভালো হলে সে ইফাকে জিজ্ঞাসা করে আমি কি তোমাকে ভালোবাসতে পারি? ইফা বলে আরে আমি তোমাকে কতবার বারণ করব, তুমি তো ভালো করেই জানো যে আমি ইয়ানকে কত ভালোবাসি, তাহলে এই কথাটা কেন বারবার বলো? তখন ইফাকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে আর বলে আমাকে একটা মাত্র চান্স দাও। তবে ইফা রাজি হয় না। পরের সিনে দেখা যায় তাদের কলেজ ভ্যাকেশনের জন্য বন্ধ দিয়ে দেয়। ইফা, শাও আর ডিং ডিং একসঙ্গে টিকিট বুক করতে যায়, কিন্তু তারা ফার্স্ট ক্লাস সিট পায় না, তাদেরকে বাধ্য হয়ে থার্ড ক্লাস সিট বুক করতে হয়। এতে তো ইফার মনটা অনেক খারাপ হয়ে যায়। তবে যখনই সে জানতে পারে যে ইয়ানও তাদের সঙ্গে যাবে তখন ইফা অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর তাদের জার্নি শুরু হয়ে যায়। রাতের বেলা একটা লোক ইফার কাঁধে তার মাথা রেখে ঘুমিয়েছিল, এতে ইফা বেশ বিরক্ত হয়। এই দেখে ইয়াং ইফাকে সাইড করে সেখানে বসে পড়ে। কিছুক্ষণ পর ইফা এবং সে লোকটি দুজনেই দুই দিক থেকে ইয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। বেচারা ইয়ান এখানে ভালোভাবেই ভেসে যায়। যাক, আর কিছুক্ষণ পর একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে ইফা ঘুম থেকে উঠে পড়ে। এবার তারা দুজনে রুমের বাইরের দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে ট্রেন থেমে যাওয়ায় ইয়ান তো ইফার ওপর পড়ে যায়। এতে ইফার কোটের বোতাম ইয়ানের সুইটারের সঙ্গে লেগে যায়। তারা যখন এটাকে খুলছিল তখন সেখানে ডিং ডিং আর শাও চলে আসে। এবার তারা সবাই মিলে অনেক মজা করে কার্ডস খেলতে থাকে। এখানে তারা জার্নিটা বেশ উপভোগ করে, এমনকি সবাই নিজেদের হলিডের প্ল্যানটাও বলে, কিন্তু ইয়ান তার হলিডের প্ল্যানটা সিক্রেট রাখে। এবার তারা সবাই নিজেদের বাড়ি চলে আসে। ইফার বাবা ইফাকে ঘুম থেকে উঠিয়ে বলে মার্কেট থেকে গিয়ে কিছু জিনিস নিয়ে আসতে। ইফা যখন মার্কেটে আসে তখন তার সঙ্গে এক সুন্দরী লেডির দেখা হয়ে যায়। তিনি দেখতে খুবই প্রিটি ছিল। ইফা তো ভাবে এই মহিলা হয়তো কোনো সুপারস্টার। কিছুক্ষণ পর সে লেডি ইফার কাছে আসে এবং ইফাকে বলে তুমি কি আমাকে এসব জিনিসপত্র কেনার কাজে একটু সাহায্য করবে? ইফাও রাজি হয়ে যায়। তাদের কেনাকাটা শেষ হয়ে গেলে সে মহিলাটি ইফাকে তার বাড়িতে নিয়ে আসে। ইফা যখন তার বাড়িতে বসেছিল তখন সেখানে একটি ছেলে খালি গায়ে এসে তার চুল শুকাচ্ছিল। এই দেখে ইফা তো একটু বিব্রতি ফিল করছিল। তখনই সে দেখে আরে এটা তো আর কেউ নয় বরং ইয়ানই ছিল। ইফা বলে তুমি এখানে কি করছো? ইয়ান বলে আরে এটা তো আমার বাড়ি, তো আমি এখানে থাকবো না? তাদেরকে এভাবে কথা বলতে দেখে ইয়ানের মা বলে তোমরা কি আগে থেকে একে অপরকে চিনো নাকি? তারা বলে আমরা তো একই কলেজে পড়ি। তারপর ইয়ানের মা ইয়ানকে বলে ইফা কিন্তু খুবই কিউট একটা মেয়ে, তাই তুমি চাইলে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। যাক, এভাবে দুষ্টামি করে তারা দুজনে এবার টিভি দেখতে বসে। টিভির সব চ্যানেলেই তখন কিসিং সিং চলছিল। ইফা তো এসব দেখে অনেকটা লজ্জা পায় আর কিচেনে কি হচ্ছে সেটা দেখতে চলে যায়। কিচেনের দিকে যাওয়ার সময় প্রেসার কুকার ফেটে একটা ডিশ আবার ইফার কপালে এসে লাগে। ইয়ানের মা বলে চলো এখনই হসপিটালে নিয়ে যাই, তা না হলে তোমার স্কিন তো খারাপ হয়ে যাবে। ইফা বলে সামান্যই চোট লেগেছে, হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই। তারপর ইয়ান ইফাকে তার বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসে। ইয়ান এখানে ইফার অনেক কেয়ার করে। ইয়ানের এত কেয়ার দেখে ইফা তো অনেক বেশি খুশি হয়ে যায়। যাক, এবার ইফা যখন বাড়ি আসে তখন তার চোট দেখে তার বাবা জিজ্ঞাসা করে
তুই আবারও মারপিট করেছিস? ইফা তার বাবাকে কিছুই বলে না। পরের দিন ইফা স্বপ্ন দেখে ইয়ান তাকে প্রপোজাল করছে। ইয়ান যখনই তাকে কিস করতে যাবে তখনই তার বাবা এসে তার ঘুমটা ভাঙিয়ে ফেলে, ফলে তার স্বপ্নটা অসম্পূর্ণই থেকে যায়। বেচারি কিসটা মিস করে গেল। এবার ইফা তার বাবার কাছে পারমিশন চায় ডিংডিং এর সঙ্গে নিউ ইয়ার পার্টিটা সেলিব্রেট করার জন্য। তার বাবাও অনুমতি দিয়ে দেয়। তারপর ইফা তাদের স্কুলের ছাদে চলে আসে। ইয়ান, শাও আর ডিংডিং মিলে সেই ছাদটাকে খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। ইফা যখন সেখানে আসে তখন সেখানে কাউকেই দেখতে পায় না। কিছুক্ষণের মধ্যে ইয়ানও সেখানে আসে। তারা দুজনে মিলে তখন বাজি ফাটাচ্ছিল। এদিকে দূর থেকে ডিংডিং আর শাও তাদেরকে দেখছিল। এখানে ইয়ান বলে, আমরা আগেও তো এই ছাদে এসেছিলাম। আসলে এর আগে ইফা ইয়ানের জন্মদিনে এই ছাদেই ডেকোরেট করেছিল, আর তখন তো ইয়ান ইফাকে ছেলে ভেবেছিল। যাক, এখানে এই বিষয়টা নিয়ে তারা তো হাসতে থাকে। তবে সেদিন ইয়ানকে ওইভাবে জড়িয়ে ধরার জন্য ইফা এখানে ইয়ানের কাছে ক্ষমা চায়। ইয়ান তাকে কোনো কিছু না বলে ডাইরেক্ট কিস করতে যায়। তখনই ইফা কিছু পোড়ার গন্ধ পায়। আসলে ইয়ানের হাতে যে বাজিটা ছিল সেটা ইফার কোর্টে লেগে আগুন লেগে যায়। তারপর তারা তাড়াতাড়ি করে সে আগুনটা নিবায়। এবার ডিংডিং আর শাও সেখানে চলে আসে, আর সবাই মিলে অনেক বাজিও ফুটাতে থাকে, আর সবাই যে যার মতো উইশ চায়। ইয়ান তখন ইফার কানের কাছে এসে তাকে হ্যাপি নিউ ইয়ার জানায় আর একটা কিসও করে। এভাবেই হলিডের ভ্যাকেশন শেষ হয়ে যাওয়ায় এবার ইফা, ইয়ান সহ সবাই কলেজে ফিরে আসে। টং ইয়ানের কাছে এসে সাহায্য চায়, কারণ সে একা পিয়ানো প্লে করতে পারছিল না। ইয়ান যখন এখানে পিয়ানো প্লে করছিল তখন সে দেখে টংকে অডিশন থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এটা দেখে ইয়ানের তো রাগ হয়, কারণ টং এই ব্যাপারে তাকে কিছুই বলেনি। টং বলে, আসলে এর আগে আমি কখনোই তোমাকে ছাড়া পারফর্ম করিনি, তাই এখন আমি একা একা পারফর্ম কোনোভাবেই করতে পারছি না। এদিকে ইফাকে দেখানো হয় সে ইয়ানের জন্য কেক বানিয়ে কল করছে, কিন্তু ইয়ান তার কলটা রিসিভ করে না। এখানে ইয়ান টংকে বলে, আমি তো সারা জীবন তোমাকে হেল্প করতে পারবো না, তোমাকে একাই সবকিছু করতে হবে। কিন্তু টং তার কোনো কথাই শোনে না। সে তাকে জড়িয়ে ধরে অনেক ইমোশনাল কথা বলতে থাকে। এরই মধ্যে ইয়ান ইফার ফোন না ধরায় ইফা তো সরাসরি তার সঙ্গে দেখা করতে এখানে চলে আসে, আর এসে তাদেরকে হাগ করতে দেখে অনেক কষ্ট পায়। ইয়ান যখন দেখে ইফা তাদেরকে দেখে ভুল বুঝে চলে যাচ্ছে তখন সে তার পিছনে যায়, কিন্তু ইফা সেখান থেকে চলে যায়। তারপর ইফা শাওয়ের জিমে এসে শাওয়ের মুখে ইহানের ছবি লাগিয়ে বেদম মারতে থাকে। এখানে ইফা রেগে ইয়ানের নামে বাজে বাজে কথাও বলে। শাও তার সাথে তাল মিলিয়ে ইহানের বদনাম করতে গেলে ইফা বলে, আমি তাকে যা ইচ্ছা তাই বলতে পারি, কিন্তু তুই কেন তাকে বদনাম করছিস? তখনই ইয়ানও শাওয়ের জিমে চলে আসে, আর ইফার মুডটা ঠিক করার জন্য তার জন্য একটা কেকও নিয়ে আসে, কিন্তু ইফা তো তাকে পাত্তাই দেয় না। এবার বাসায় এসে ইয়ান ঠিক করে আজকে সে ইফাকে যেভাবেই হোক প্রপোজাল করেই ছাড়বে। এই জন্য ইয়ান ইফাকে কল করে বলে, আমার বাসার একটা বাল্ব খারাপ হয়ে গিয়েছে, তুমি এখনই এটাকে এসে ঠিক করে দিয়ে যাও। ইয়ান তখন তার রুমটাকে বেশ ভালোভাবে ডেকোরেট করছিল, কিন্তু ইফা আসার আগে সে সবকিছু আবার আগের মতো করে দেয়। তারপর ইফা যখন লাইটটা ঠিক করে বাড়ি চলে যায় তখন ইফা নিজে নিজে ভাবতে থাকে, ইয়ান কি সত্যি আমাকে পছন্দ করে? যদি পছন্দই করত তাহলে কেন সে কিছু বলল না? এসব ভেবে সে তো আপসেট হয়ে যখন বাসে উঠতে যাবে তখনই ইয়ান এসে তাকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। ইফার তো এটা বিশ্বাসই হয় না। সে বলে, কি বললে? আবার বলো তো। ইয়ান বলে, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমিও কি আমাকে ভালোবাসবে? এটা শোনার পর ইফা তো একদম স্তব্ধ হয়ে যায়। সে অনেক বেশি খুশি হয়, কারণ সেও তো অনেক আগে থেকে ইয়ানকে পছন্দ করে। এখানে সে হ্যাঁ বলে দেয়। পরের সিনে দেখা যায় ইয়ান ইফার হেয়ার ড্রায়ার করে দিচ্ছিল। ইফা মনে মনে ভাবে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ইয়ান আমাকে প্রপোজাল করেছে, আর আমি রাতের বেলায় তার বাড়িতে আছি। এবার ইয়ান তো ইফাকে তার বেডে ঘুমাতে যেতে বলে। ইফার ঘুম আসছিল না, তাই ইফা ইয়ানের কাছে এসে বসে আর তাকে মন ভরে দেখতে থাকে। কতদিন ধরে সে এই দিনটারই অপেক্ষা করছিল। ইয়ান বলে, আমাকে দেখা শেষ হয়ে গেলে এবার তুমি ঘুমাতে যাও। ইফা বলে, আমার ঘুম আসছে না, আর একটু দেখতে দাও। তখনই ইয়ান ইফাকে একটা রোমান্টিক কিস করে,
ইফা বলে এবার তো আমার আরো বেশি ঘুম আসবে না, এজন্য তারা দুজনে মিলে টিভি দেখতে শুরু করে। পরের দিন তারা দুজনে একসঙ্গে কলেজে আসে। ইফা ডিংডিংকে তারা দুজনে যে ডেট করতে শুরু করেছে সেটা বলে। ডিংডিং তো তাদের জন্য অনেক খুশি হয় আর বলে তার মানে কাল রাতে তোমরা একসঙ্গে ছিলে, ইয়ান তোমাকে কিসও করেছে? ইফা বলে হ্যাঁ, তবে এটা তুমি কাউকে বলো না। তারপর থেকে তো কলেজের মধ্যে ইফা আর ইয়ানের রোমান্স শুরু হয়ে যায়। তারা লুকিয়ে লুকিয়ে নানা বাহানায় রোমান্স করে বেড়ায়। এখানে তারা দুজনেই অনেক বেশি খুশি ছিল, যেন তারা তাদের জীবনের সবকিছু পেয়ে গেছে। এই জীবনে তাদের যেন আর কিছুই চাওয়ার নেই। যাক, পরের সিনে দেখা যায় টিচার কলেজের একটা অনুষ্ঠান ইয়ান আর ইফাকে অ্যারেঞ্জমেন্ট করতে বলে। তিনি তংকে স্টেজে পিয়ানো প্লে করতেও বলে। তং প্রথমে আপত্তি জানালো, পরে রাজি হয়ে যায়। এবার অনুষ্ঠানের আগের দিন তারা যখন পারফর্মের রিহার্সাল করে তখন তো তংয়ের স্টেজ ফোবিয়া শুরু হয়ে যায়। সে ঠিকভাবে পিয়ানো প্লে করতে পারছিল না, যেটা দেখে সেখানে থাকা জাজেসরা এই কলেজ এবং টিচারকে অপমান করে সেখান থেকে চলে যায়। ইফা তখন ঠিক করে তারা এত সহজে হার মানবে না। এই জন্যই ইফা সব স্টুডেন্টদেরকে বলে, আমরা এই কলেজের নাম্বার 1 স্টুডেন্ট, আমরা এত সহজে হার মানতে পারি না। এখানে সবাই ইফাকে সাপোর্ট করে। ইফা এবং কলেজের বাকি সব স্টুডেন্টগুলো মিলে তংকে মোটিভেট করে সবার সামনে পিয়ানো প্লে করার জন্য। তারপর তারা সবাই মিলে ফুল প্রিপারেশন নিয়ে কোনো পারমিশন না নিয়েই তাদের পারফর্ম শুরু করে দেয়। প্রথমে তো তাদেরকে দেখে জাজেসরা আপত্তি করতে শুরু করে, তবে পরক্ষণে তাদের পারফর্ম দেখে ওনারা আর কিছুই বলে না। আজকে তংও তার স্টেজ ফোবিয়া ভুলে খুব ভালোভাবে পিয়ানো প্লে করে। পারফর্ম শেষে ইফা সেখানে আসে। ইয়ান তখন সকলের সামনে ইফাকে জড়িয়ে ধরে আর কিসও করে, যেটা দেখে সেখানে থাকা সবাই তাদের জন্য অনেক খুশি হয় আর চিয়ার আপ করে হাততালি দিতে থাকে। তারপর থেকে তো সবার সামনেই তারা নিজেদের রোমান্স চালিয়ে যেতে থাকে। পরের সিনে তারা দুজনে যখন স্টাডি করছিল তখন ইফা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। ইয়ান তখন দুষ্টুমি করে ইফার মুখে ফানি ড্র করে দেয়। তাকে দেখতে সত্যি অনেক বেশি ফানি লাগছিল, যার জন্য সবাই তো হাসতে থাকে। ইফা যখন ওয়াশরুমে আসে আর নিজের মুখের এই অবস্থা দেখে তখন তো সে এর উপর অনেক রেগে যায়। এবার সে তার মুখ দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ইয়ানোর কাছে এসে দেখে ইয়ানো অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলছে। এটা দেখে ইফা আরো বেশি রেগে যায় আর সেখান থেকে চলে যায়। ইয়ানো তার পিছন পিছন যায়। অন্যদিকে আমাদের শাওকে দেখানো হয় তার জিমে ইফার কোচ মিস শিয়া এসেছিল। তাকে প্রথম দেখাতেই শাওয়ের মনে ঘন্টা বেজে ওঠে। শাও তো শিয়ার কাছে এসে ওনাকে পটানোর কাজে লেগে পড়ে। আর এদিকে বেচারা ইয়ান অনেক চেষ্টা করে ইফার রাগ ভাঙায়, ফলে তাদের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। অন্যদিকে ডিংডিং এর সাথে ইউর দেখা হয়। আজকে ইউ ডিংডিংকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে লাইক করো? ডিংডিং বলে, কি, আমি পাগল নাকি যে তোমাকে লাইক করতে যাব? ইউ বলে, ঠিক আছে, কালকে সকালবেলায় তুমি রেডি থেকো, আমরা দুজনে ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার নাম শুনে ডিংডিং এর ফেস তো একদম টমেটোর মতো লাল হয়ে যায়। পরের দিন তারা দুজন শপিং মলে আসে। সেখানে ইউ তার জন্য একটা ড্রেস কিনে দেয় আর ডিংডিংও ইউকে একটা ড্রেস গিফট করে। পরের দিন ডিংডিং যখন ফটো এডিটিং করছিল তখন সেখানে ইউ আসে ডিংডিংকে হেল্প করতে। একটা পর্যায়ে তারা যখন একে অপরের দিকে তাকায় তখন তাদের দুজনের লিপ টাচ হয়ে যায়। এতে ডিংডিং তো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। ইউও ডিংডিং এর পিছনে যায়। তারা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন ডিংডিং কিছু বিড়ালের বাচ্চা দেখতে পায়। ডিংডিং সেগুলোকে যখন আদর করছিল তখন ইউ তার কিছু ছবি তোলে, যা দেখে আমরা বুঝতে পারি ইউ হয়তো ডিংডিংকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন আবার ইফার জন্মদিন ছিল, তাই তারা সবাই মিলে ইফার জন্মদিনটা সেলিব্রেট করে। তারা এখানে অনেক এনজয় করে, কিন্তু তং সবাইকে রেখে একা একা বাইরে বসেছিল, যা দেখে ইয়ান তার সঙ্গে এসে কথা বলে। এখানে তং বলে, আমার অ্যাব্রোডে ক্লাসিক্যাল মিউজিক টিমে সিলেকশন হয়ে গিয়েছে আর এটা শুধুমাত্র ইফার জন্যই হয়েছে। ইফা যদি আমাকে সাপোর্ট না করত তাহলে আমি এখনো স্টেজে ভালোভাবে পারফর্মই করতে পারতাম না। তাছাড়া তং এতদিনে ইয়ান আর ইফার সম্পর্কটাও মেনে নেয় আর তাদের দুজনের বন্ধু হয়ে যায়। পরের সিনে দেখা যায় ইয়ান আবার ইফার জন্মদিনটাকে ইউনিকভাবে সেলিব্রেট করার জন্য আলাদাভাবে সবকিছু অ্যারেঞ্জ করে এবং ইফাকে একটা গিফট দেয়, যেখানে কাপড় টি শার্ট ছিল। তারা দুজনে তো সেই টি শার্ট পরে অনেক এনজয় করে। এমনকি ইফা তো আজকে রাতে ইয়ানের সঙ্গে একই বেডে ঘুমায় আর রোমান্সের সাথে রোমান্টিক একটা রাত স্পেন্ড করে। পরের দিন ইফার বাবা সেখানে চলে আসে।
ইফা তখন তার বাবাকে দেখে লুকিয়ে পড়ে। ইয়ান ইফার বাবাকে বলে ইফা তো এখানে আসেনি, কিন্তু ইফার বাবাও কম ছিলেন না, তিনি ইয়ানকে নিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর যখন ইফা বাইরে বেরিয়ে আসে তখন তিনি আবারও ভিতরে চলে আসে। ইফা তো তার বাবাকে দেখতে পেয়ে একদম অকওয়ার্ড একটা পরিস্থিতিতে পড়ে যায়। এবার ইফা তার বাবাকে বুঝায় ইয়ান অনেক ভালো একটা ছেলে, আমি তাকে পছন্দ করি। ইয়ানও ইফার বাবাকে ইমপ্রেস করার জন্য বলে আমিও ইফাকে অনেক বেশি ভালোবাসি, সারা জীবন আমি তার খেয়াল রাখবো, যত্ন নিব, অনেক অনেক ভালোবাসা দিয়ে সুখে রাখবো, আমি তার জন্য রান্না এবং বাড়ির সমস্ত কাজ করে দিব। ইফার বাবা তখন বলে ওঠে শুধু ইফার কেয়ার করলে হবে না, ইফার আগে আমারও কেয়ার করতে হবে। এই কথা শুনে তারা দুজনে তো একদম অবাক হয়ে যায়। পরবর্তীতে ইফার বাবা তাদের সম্পর্কটা মেনে নেয়। তিনি যখন এখান থেকে ওনার শহরে ফিরে যাবে তখন ইয়ান আর ইফা তার বাবাকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে দিতে আসে। এখানে বাবা ইয়ানকে বলে তুমি খুব ভালোভাবে আমার মেয়ের যত্ন নিবে, তা না হলে কিন্তু আমি তোমার অবস্থা একদম খারাপ করে দিব। ইয়ানও ইফার বাবাকে কথা দেয় যে সে ইফার যত্ন নিবে, ইফাকে ভালো রাখবে। তারপর তিনি সেখান থেকে চলে যান। পরের দিন ইয়ান ইফাকে নিয়ে তার বাবা মার সঙ্গে দেখা করাতে নিয়ে আসে। ইয়ানের বাবা তো ইফার সঙ্গে একদম হবু বৌমার মতোই ব্যবহার করে। এখানে তিনি ইফাকে অনেক বেশি টেক কেয়ার করে, যা দেখে ইয়ানের তো জেলাস হয় আর বলে বাবা তো আমার সঙ্গে কোনোদিনও এত ভালোভাবে কথা বলেনি, আর আজকে ইফার সঙ্গে কত সুইটলি কথা বলছে। ইয়ানের মা তাকে কাম ডাউন করে। যাক, এর পরের সিনে শাওকে দেখানো হয়। এরই মধ্যে শাও একদিন আবার শিয়াকে প্রপোজাল করেছিল, কিন্তু শিয়ার উত্তর না জেনে সে পালিয়ে গিয়েছিল। সেদিনের পর থেকে সে শিয়াকে অ্যাভয়েড করে। আজকে শিয়া জিজ্ঞাসা করে তুমি আমাকে এভাবে অ্যাভয়েড কেন করছো, তুমি কি আমার কাছ থেকে উত্তরটা জানতে চাও না? শাও তাকে একটা বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ডিং ডিং অ্যাব্রোডে চলে যাবে। ইউ তাকে জিজ্ঞাসা করে তুমি অ্যাব্রোডে কেন যাচ্ছ? ডিং ডিং তাকে কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সবাই ডিং ডিংকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়তে যায়। ডিং ডিং তখন ইউর জন্য ওয়েট করতে থাকে, কিন্তু ইউ সেখানে আসে না। এবার সবাই বিদায় দিয়ে সেখান থেকে চলে গেলে তখনই ইউ সেখানে আসে। ডিং ডিং তো ইউকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ডিং ডিং আবারও ইউর কাছে ফিরে আসে আর একটা কিস করে বলে আমার জন্য ওয়েট করো। তারপর ডিং ডিং চলে যায়। ডিং ডিং এর এই কিস পেয়ে ইউ তো পুরাই শকড হয়ে যায়। যাক, এবার সবাই তাদের লাইফে এগিয়ে যেতে থাকে। এভাবে 2 বছর পার হয়ে যায়। ইয়ান আর ইফা এখন একসঙ্গেই থাকে, মানে লিভিং এ থাকে আর কি। তাছাড়া ইয়ান পিয়ানোতে তার কেরিয়ার বানিয়ে নেয়। ইউ ও ডিং ডিংকে ভালোবেসে ফেলেছিল, তাই সে তার জন্য ওয়েট করে। শিয়াও আজকে শাওকে তার মনের কথা বলে দেয় যে সেও তাকে ভালোবাসে, আর এখান থেকে তারাও কাপল হয়ে যায়। এদিকে ইয়ান আজকে ইফাকে বিয়ের জন্য প্রপোজাল করে। ইফাও তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। পরের সিনে ডিং ডিংকে দেখানো হয় সে 2 বছর পর ফিরে আসে, আর ফিরেই সুজাই ইউর স্টুডিওতে চলে আসে। সেখানে ডিং ডিং তার কিছু ছবি দেখতে পায়। ইউ ডিং ডিংকে দেখে তার কাছে আসে আর জিজ্ঞাসা করে তুমি এত তাড়াতাড়ি চলে এলে? ডিং ডিং বলে হ্যাঁ চলে এলাম, কারণ তোমাকে তো পাহারা দিয়ে রাখতে হবে, তা না হলে তুমি তো আবার অন্য কোনো মেয়ের পিছনে দৌড়াবে। এখানে তারাও কাপল হয়ে যায়। এবার তারা সব বন্ধুরা একসাথে মিলিত হয়। এখানে ডিং ডিং সবার ভিডিও শুট করছিল এবং নিজেদের মনের কথা বলতে বলছিল। ইফা আর ইয়ান তাদের ভালোবাসা নিয়ে সুন্দর সুন্দর কিছু কথা বলে, যা শুনে সবাই তো একদম মুগ্ধ হয়ে যায়। এবার তারা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নেয়। তাদের এই সুন্দর মোমেন্টের মধ্য দিয়েই এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়।